ঘুমিয়ে আছি। হঠাৎ করেই অনুভব করলাম কে যেন আমার ঠোঁটে চুমু খাচ্ছে আর আমার চুলগুলো আলতো করে বলিয়ে দিচ্ছে। আমি অনুভবকে স্বপ্ন মনে করে আমি ওকে আমার ঠোঁটের সাথে চেপে ধরি আর ঠোঁটে একটা কামড় বসিয়ে দেই। কামড় বসানোর পর শব্দ পেলাম। পেয়ে চোখ খুলতে দেখি আমার মামাতো বোনের ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে আর ও আমার দিকে লজ্জা লজ্জা চোখে তাকিয়ে আছে। আমি তখন বুঝতে পারলাম আমার অনুভবগুলো স্বপ্ন ছিল না, সবগুলো সত্যি ছিল। আমি ধমকে সুরে বললাম, তুমি এইখানে কি করছো? আর ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে কেন? তুমিই তো কামড় দিলে, আবার তুমি বলছো রক্ত বেরোচ্ছে কেন? তার মানে তুমি এতক্ষণ এইরকম করলা? ছি 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 ছি। তোমাকে আমি সরি বোনের চোখে দেখি, আর তুমি কিনা এইসব। তুমি জানো আমি আর তুমি অনেক বছরের ছোট বড়, তোমার বয়সের পার্থক্য অনেক। আর তুমি তো পিচ্ছি একটা মেয়ে, তোমার সাথে তো আমার যায় না। তুমি এখনো ছোট মানুষ। আমি অত কিছু বুঝি না। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই বিয়ে করব। এই কথা বলার সাথে সাথে একটা থাপ্পড় মারলাম আর বললাম, ছোট মানুষ এত বড় বড় কথা বলে কেন? কেবল বড় দশম শ্রেণীতে, আর এখনই প্রেমই পড়েছ? কিন্তু রুম থেকে চলে গেল। থাপ্পড়টা জোরে দিয়েছিলাম, চোখ দিয়ে পানি বের হইতেছে। যদিও মারার পর আফসোস করছি, কারণ আমারও কিছুটা ভালো লাগে সেতুকে। কিন্তু ও আমার অনেক ছোট, ওকে তো অনেক কুলে নিয়ে থাকছি। আসুন এখন পরিচয় দেই। আমার নাম মোহাম্মদ মারুক আহমেদ শুভ। আমি অনার্স চতুর্থ বর্ষে পড়ি। আর গল্পের নায়িকা হলো আমার মামাতো বোন। আর উপরে যা হলো তা তো পড়েছিনি। সে তো চলে যাওয়ার পর আবার ঘুম। বুঝিনি তো মামার বাড়ি আসছি। ঘুম থেকে উঠে কি করব? রাতের সময় মামার বাড়ি আসি, তাই সেতুর সাথে দেখা হয় না। আর ওই সব ঘটনা ঘটলো সকালে। আসলে আমার 5টা মামা, আর তারা সবাই এক বাড়িতে থাকে, জয়েন্ট ফ্যামিলি। 10টার পর ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে বাইরে আসতেই 5টা মামি ডাকা শুরু করলো। শুভ, আসো ভাত খেয়ে যাও। আমি বললাম, মামি আপনারা কি পাগল হলেন নাকি? সবাই ডাকতেছেন, সব করে খাবো নাকি? এদের ভিতরে সেতুরামও যেটা ওইটা বেশি ডাকতেছে। আমি মামির উদ্দেশ্য করে বললাম, এত নাম ধরে না ডেকে বললেই তো হয়, জামাই আসেন ভাত খেয়ে যান। আহারে, আমি তো জামাই করেই বলতে চাই, কিন্তু আমার মেয়ে তো তোমাকে রিজেক্ট করে দিবে, তখন আবার তুমি কষ্ট পাবা, তাই ডাকি না। এ কথা বলার সাথে সাথে সব মামি হাসাহাসি করতে শুরু করলো। পরে নানি রাগ দিল। গেলাম, গিয়ে দেখি নানি ঘরে ভাত নিয়ে রাখছে। নানি খেতে দিল, আমি খেতে বসলাম। খেয়ে উঠে শুয়ে থেকে ফোন চাপতেছি আর সকালের কথা ভাবতেছি। তখন মামি ডাক দিল। আমি গেলাম। মামির কাছে যেতেই মামি বলল, কিরে, সকালে কি হয়েছিল সেতুর? চোখে জল নিয়ে বের হলো, আর রাগ করেই না খেয়ে স্কুলে চলে গেল। কিছু না মামি, ঘুমিয়েছি অনেক দেরি করে, আর ও গিয়ে ডাক দিছে। ওর ডাক শুনে আমি জোরে ধমক দিছি, তাই হয়তো। আমি পাঠিয়েছিলাম ডাকতে, ভাত খাওয়ার জন্য। আচ্ছা, যা হইছে, তোকে তোর মামা একটু স্কুলের পাশে গিয়ে ডাক দিতে বলেছে, যা। আমি ভাবতে লাগলাম, মামা কেন স্কুলে গিয়ে ডাকতে বলল। আসলে আমার মামা হাই স্কুলের মাস্টার। পরে গোসল করে রেডি হয়ে নানুর কাছে গেলাম। গিয়ে মিষ্টি সুরে বললাম, ও নানি দেও, ও নানু দেও। টাকা নেই আমার কাছে। আমি কি চাকরি করি? টাকা কই পাবো? আরে ভাই ভাবছেন আমি ফকির? আরে না, কিন্তু ফ্রিতে টাকা নিয়ে খরচ করলে দরদ লাগে না। পরে অনেক কষ্ট করে টাকা নিয়ে গেলাম মামার স্কুলের দিকে। বেশি দূরে না, কাছেই মামার স্কুল। পরে স্কুলের মাঠে গিয়ে মামাকে গিয়ে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম, মামা আসতে বলেছিলেন। অফিস রুমে আছি, তুমি আসো। আমি গেলাম, গিয়ে সালাম দিলাম, রুমের ভিতরে গেলাম। মামা বলেন। একটা কাজ করে দিবা আমার হয়ে? এইরকম ভাবে বলছেন কেন? কাজ দেন একটা, 10টা করে দেব। তুমি তো জানো আমার মেয়ের রাগ কি রকম। সেতুকে বলেছিলাম ওকে আজকে শপিং করিয়ে দিব, কিন্তু স্কুলের একটা কাজের জন্য নিয়ে যেতে পারবো না। তুমি একটু শপিং করিয়ে নিয়ে আসো। ঠিক আছে মামা, মনে মনে। আমার টাকার 12টা বাজবে আজকে। এই নাও টাকা। লাগবে না মামা, আমার কাছে আছে। যেভাবে দিচ্ছি ওভাবে নিও, কথা বলো কেন? বাইরে মনে হয় সেতু আছে, ডেকে শপিং এর কথা বলে চলে যাবে। মামা টাকা দিয়ে 5,000 দিয়েছে। পরে সেতুকে দেখলাম বান্ধবীর সাথে গল্প করছি। আমি স্কুলে পড়াশোনা করছি, তাই সবাই চেনে। কেউ কিছুই বলে না। সরাসরি সেতুর কাছে গিয়ে ডাক দিলাম। প্রথম ডাক দেওয়ার পর শুনলো না। পরে বললাম, মামা টাকা দিয়েছে তোমাকে শপিং এ নিয়ে যাওয়ার জন্য। না গেলে থাক, টাকা মেরে দিব। আর কম দামি ড্রেস এনে বলবো এইটা কিনেছে।
আমি এসব বলছি আর সে তোর বান্ধবীগুলো আমার দিকে হা করে তাকিয়ে আছে। পরে সে তোর বান্ধবীদের দিকে লক্ষ্য করে দেখলো সবাই হা করে তাকিয়ে আছে আমার দিকে। এটা দেখে সে তো রেগে ওর বান্ধবীদেরকে বলল, ওভাবে দেখিলে আপনি, ওই চিকেনার শুধু আমার, ওর আর আমার বিয়ে ঠিক হয়েছে। এর কথা শুনে ওর এক বান্ধবী বলল, সে তোর বান্ধবী বলল, আমি তো ভাইয়ের সাথে কালকেও কথা বলছি, ভাইয়া তো বললো বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছে। আরে তোমাকে বলছি মানে, আর তোমাকে তো আমি চিনি না। ভাইয়া আমার আইডির নাম হলো মেয়ে আমি বন্দনা। ওহ, তুমি সে মেয়ে, সে তোকে রাগানোর জন্য। তোমার সাথে কথা বলার সময় ভেবেছিলাম তুমি হয়তো সুন্দরী না, কিন্তু এখন থেকে মনে হচ্ছে আসমান থেকে পরি নেমে এসেছে। এটা বলে সেতুর দিকে তাকাতেই দেখি সেতু আমার উপর রাগে কটমট করছে, মনে হচ্ছে আজ তো খেয়ে ফেলবে। ভাইয়া এইভাবে বলিয়েন না, আমার তো লজ্জা লাগে। এটা বলার সাথে সাথে সেতু যত রাগ আমার উপর উঠেছিল সব রাগ ওই মেয়েটির উপর ছাড়বে। ইতি দাঁড়া, তোর রাগ ছোটাচ্ছি। এটা বলে গিয়ে ইতিকে স্কুল ব্যাগ দিয়ে বাড়ি শুরু করলো আর বলল, শালা, তুই আর আমার হবু স্বামীকে মেসেজ দিবি না, যদি দাস তাহলে তোর 24টা বাজাবো। এটা বলে আমার দিকে আস্তে আস্তে বলতে লাগলো, তুই আর আজে বাজে মেয়ের মেসেজ রিপ্লাই দিবি না, আর ব্লক করে দিবি। আমি নিশ্চুপ হয়ে শুনলাম, আর কিছু বলে আমাকেও ব্যাগ দিয়ে বাড়ি শুরু করতো। স্কুল থেকে সরাসরি শপিং মলের দিকে রওনা দিলাম। স্কুল থেকে বের হয়ে অটো ডাকলাম। অটোতে যাবো না, রিক্সাতে যাব, তুমি রিক্সা ডাকো। রিক্সায় গেলে শরীরের সাথে শরীর লাগবে, আর মানুষ দেখলে প্রবলেম হতে পারে। আমরা প্রেম করি তাই এক রিক্সাতে যেতেই পারি, লোকে কি বলে বলুক তাতে আমার যায় আসে না। পাগল হয়েছে নাকি? আমরা প্রেম করলাম কবে? আচ্ছা বাদ দাও ওসব, রিক্সা ডাকো, শপিং করতে যাব। পরে বাধ্য হয়ে রিক্সা নিয়ে শপিং এর উদ্দেশ্যে বের হলাম। রিক্সায় অনেক বিরক্ত ফিল হচ্ছে, কারণ সেতু শপিং এ যাওয়ার আগ পর্যন্ত রিক্সার ভেতর আমার হাত ধরেছিল, মনে হইতাছে স্বামী স্ত্রী যাচ্ছি। পরে শপিং মলে আসলাম, এটা কিনে ওটা কিনে কিনে আর কোনো শেষই নেই। মামার টাকা দিছিল 5,000, আর কিনতে মোট খরচ হলো 7,000। 2,000 টাকা আমার পকেট থেকে গেল। টাকার জন্য মনটা খারাপ হয়ে গেল। ভাই রে ভাই, মেয়েদের নিয়ে কখনো শপিং করতে যাইস না, জীবন তেনা তেনা বানায় ফেলাই দেয়। শপিং করা শেষ হলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। শপিং করতে করতে 3টা বেজে গিয়েছিল। সময়ের দিকে খেয়ালই ছিল না, ক্ষুধাও লাগছে, তাই ভাবলাম রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে নেই। সেতুকে বললাম, সেতুও রাজি হয়ে গিয়েছে। দুজনে খেতে বসলাম। রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথেই কে যেন মেইলি কণ্ঠে শুভ বলে ডাক দিল। আমি এদিক ওদিক তাকাতেই দেখি কেউ নাই। তখনই আমার সামনে থেকে ডাক আসতেছে, কিন্তু চিনতে পারছি না, মুখটাও ভালো করে দেখা যাচ্ছে না। একটু এগিয়ে গিয়ে দেখি আমার প্রাইমারি এবং হাই স্কুলের বান্ধবী জুলেখা। আমি জুলেখাকে দেখে অনেক খুশি হয়ে গেলাম। পরে ভালো মন্দ জিজ্ঞেস করলাম, কুশল বিনিময় করলাম। পরে আমি জুলেখার পাশেই বসলাম, আর সেতু জুলেখার বান্ধবীর পাশে বসতে বললাম, কিন্তু সে তো দাঁড়িয়ে আছে, তাও আবার রাগে দৃষ্টিতে। কি হলো বস? কে রে মেয়েটা? আমার মামা তো, আর বলতে পারলাম না। আমি ওর হবু বউ, আর এখন ওর প্রেমিকা। আর আপু, আপনি আপনার বান্ধবীর পাশে বসুন, আমি আর উনি একসাথে বসবো। আপনার সাথে বসলে আমার ভালো লাগবে না, উঠুন, উঠে এই পাশে আসুন। অনেক মানুষ, তাই কিছু বলতেও পারছি না, তাই সেতুর কথা মতোই চলতে লাগলাম। আমি আর সেতু বসলাম এবং জুলেখার ওর বান্ধবী বসলো। খাবারের অর্ডার দিল। খাবার আসতে সেতু উঠে হাত মুখ ধুতে গেল। কি রে, কবে থেকে শুরু করলি? আরে ওসব কিছুই না, আমার মামাতো বোন আমাকে অনেক ভালোবাসে, তাই এরকম করে। সামথিং সামথিং মামা। এর মধ্যে সেতু চলে এসেছে, তাই চুপ হয়ে গেলাম। টেবিলে খাবার দিয়ে গেছে, খাবার খাওয়া শুরু করলাম। খাবার খেতে খেতে জুলেখা সেতুকে জ্বালানোর জন্য বলতে লাগলো, শুভ্র, তুই তো অনেক শুকিয়ে গেছিস, আয় তোকে খাইয়ে দিই। স্কুলে থাকতে তো অনেক খাইয়ে দিয়েছি, হায় স্কুল পাশ করে চলে গেলি আর খাইয়ে দিতে পারি নাই। কি বলিস এসব? তুই কবে খাইয়ে দিলি? মিথ্যা বলিস কেন? একটা চোখ মেরে জুলেখা বলল। গার্লফ্রেন্ডের সামনে অত বোকা সাজতে হবে না। কিন্তু আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে, মানুষের জন্য কিছু বলতে পারছে না। ওই ওঠ, আর খেতে হবে না, অনেক খেয়েছিস, চল বাড়ি চলে যাব। খাওয়া তো হয় নাই, এখনই যাবো মানে? যাবে কি না বলো, না গেলে ফুপু আম্মুকে বলে দিব তুমি শুধু মেয়েদের সাথে মিশো আর মেয়েদের সাথেই কর। আমি বুঝতে পারছি, চলো খেতে হবে না। ওঠার আগে সে তো জুলেখাকে বলল, টাকা দিয়ে দিন।
সুলেখা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। পরে রেস্টুরেন্ট থেকে চলে এসে রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। রিক্সা ওঠার সাথে সাথেই সেতু বলা শুরু করলো। সেতু বলল, তুমি এত লুচ্চা কেন? আমি লুচ্ছা মানে? কি লুচ্ছামি করছি তোমার সাথে? হ্যাঁ, সকালে এত জোরে কিস করছো যে আমার ঠোঁটটাই কেটে গেছে। আবির, ওই মেয়ে নাকি তোমাকে ভাত খাইয়ে দিয়েছে? ছি ছি, আমরা তো কাউকে তো কিছুই খাইয়ে দিই না। তুমি ছোট থাকতেই খাইয়ে দিচ্ছ। এখন অনেক বড় হয়েছো, এখন মনে হয় অনেক কিছু খাও মেয়েদের কাছ থেকে। আরে আমি তো আগে মেয়েদের সাথে কথা বলি নাই, আর এখন মেয়েরা কি খাওয়াবে? হ্যাঁ, মিথ্যা বলো কেন? জুলেখা তো আমার সামনেই বলল। আরে জুলেখা মিথ্যা বলেছে, সে তো আরো অনেক কথাই বললো। বলতে বলতে বাড়িতে এসে গেছি, নেমে ভাড়া দিয়ে দিলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু বসে আছি আর ভাবছি, আমার টাকা গেল 2050 টাকা। সে তো কি মামাকে বলে টাকাটা দিয়ে যাবে? 50 টাকা না দিলেও চলবে, কিন্তু আর বাকি টাকাটা দিলে ভালো হতো। আরে ভাই, ভাবছেন এত টাকার চিন্তা করছি কেন? আসলে আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বড় হচ্ছি, কিন্তু আমার নানা অনেক ধনী ব্যক্তি। সেই সুবাদে মামাদেরও অনেক টাকা। যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বড় হচ্ছেন তারা জানেন মধ্যবিত্তদের টাকাটা কি। মধ্যবিত্ত ছেলেদের 1 টাকা খরচ করলেও হিসাব করে করতে হয়। এসব ভাবছি, তখনই নানু এসে বলল, কি রে, তোর মন খারাপ নাকি? না নানু, এমনি বসে আছি। এই বলে নানু চলে গেল। তখনই সেতু আসলো আর বলল, আম্মু তোমাকে ডাকি। আমি গেলাম, যে মামিকে ডাকলাম, ও মামি, মামি। রুমের ভিতরে আয়। রুমের ভিতরে যেই দেখি মামি টেবিলের উপর নাস্তা রান্না করে রেখেছে, কাউনের চাউল দিয়ে। মামি ডাকলেন নাকি? সেতু বলল, তোমার জন্য কাউনের চাল দিয়ে নাস্তা রান্না করছি, বসে খাও। আমিও খেতে বসলাম। কাউনের চালের নাস্তা খেতে অনেক টেস্ট। আপনারা কেউ খাইছেন কাউনের নাস্তা? খেতে বসলাম। সেতু খেয়েছে? না, খাইনি। কোথাও মনে হয় গেল ঘুরতে, এসে খাবে বলল। খেয়ে উঠে আমিও মামাতো ভাইয়ের সাথে ঘুরতে গেলাম। নানু বাড়ি গেলে ওই মামাতো ভাইয়ের সাথে ঘুরি। ঘোরাঘুরি করে বাড়ি ফিরে অন্য মামির ঘরে খাবার খেলাম। খেয়ে নানুর ঘরে আসলাম। এসে শুয়ে ফোন চাপতেছি। কিছুক্ষণ সময় যাওয়ার পর মামারা সবাই এসে পড়েছে। মামারা সবাই নানুর ঘরে এসে গল্পগুজব করে। নানুর বয়স হয়ে গেছে আর নানু ভাইও মারা গেছে, তাই আর কি মামিরাও আসে, সবাই অনেকক্ষণ গল্প করে। ওই দিনও গল্প করতেছি, তখনই সেতু এসে বলল, ভাইয়া, তোমার ফোনটা দাও তো। মামা মামি সবাই বসে আছে, তাই ফোন দিয়ে দিলাম কিছু না বলে। আমরা গল্প করতেছি। সেতু তো মোবাইল পেয়ে প্রথমে ঢুকলো মেসেজে। ঢুকে দেখে অনেক মেয়ে মেসেজ দিছে। মেসেজ দেওয়া অবশ্য কারণ আছে, ওটা বলবো না। এর মধ্যে দেখতে পেল মেয়ে আমি বন্ধ না, সেতুর আইডি থেকে মেসেজ আসছে। ভাইয়া, খাবার খেয়েছেন? আমি তো আপনার প্রেমে পড়ে গেছি। সেতু সিন করলো, কিন্তু কোনো রিপ্লাই দিল না। মেসেজ সিন করা দেখে আবার মেসেজ দিল। কি হলো ভাই, চুপ থাকা মানে কি আমি বুঝে নিব আপনি আমাকে ভালোবাসেন? সেতু রিপ্লাই দিল আমি হয়ে। সেতুর বান্ধবীর নাম সীমা। কিন্তু আমি তো আমার মামাতো বোনকে ভালোবাসি। ভাইয়া, সেতুর তো বয়ফ্রেন্ড আছে, তাও একটা না অনেকগুলো, যেগুলো হিসাব করে শেষ করা যাবে না। এই কথা শুনে সেতু রাগ তো চরম পর্যায়ে চলে গেল। আচ্ছা, আমি কি? তুমি তো জানো না আমি তোমার ভাবি। মানে? সেতু অমনি ভিডিও কল দেয় আর ওই দিক থেকে সীমা ধরে। কল ধরার সাথে সাথে সেতুর মুখ দেখতে পেয়ে অবাক হয়ে যায়। ওই শালি, আমার অনেকগুলো বয়ফ্রেন্ড, তাই না? না মানে এমনিই বলছি। এখন থেকে আর মেসেজ দিবি না। এটা বলে কল কেটে দেয় আর আমার মেসেঞ্জারে যত মেয়ে ছিল সবগুলো মেয়েকে ব্লক করে দেয়। এমনকি যেসব আমার ফ্রেন্ড লিস্টে ছিল সব মেয়েকে ব্লক করে দেয়। আর মেসেঞ্জারে সব চ্যাট মুছে ফেলে আর রিলেশনশিপ স্ট্যাটাস দেয় ইন এ রিলেশনশিপ। মা, ফোনটা শুভকে দিয়ে দিও। তুই এত বড় ছেলেটাকে নাম ধরে বললি কেন? ও তোর ভাই। আর তুই ফোন নিছোস, তুই নিয়ে আস। পারবো না। মামি আমাকে ফোন দিয়ে গেল। ফোন হাতে নিয়ে দেখি ফোনে সবকিছুই চেঞ্জ। ওয়ালপেপার এসে সেতুর আর লেখা ওয়ালপেপারে, পাঠালে তুমি শেষ। পরে ডাটা অন করে মেসেঞ্জারে ঢুকলাম। মেসেঞ্জারে একবারে ভীম দিয়ে খোঁজে পরিষ্কার করে ফেলেছে। তখনই একটা মেসেজ আসলো অচেনা আইডি থেকে। মেসেজে লেখা ছিল, শুভ সাহেব, এত ভেবে লাভ নেই, সব কিছু আমি ডিলিট করে দিচ্ছি। তোমার চ্যাট লিস্টে শুধু আমিই থাকবো। তোমার চ্যাট লিস্টে এই প্রথম ব্যক্তি আমি, আর শেষ ব্যক্তিও আমি।
আর কোনো মেয়েদের সাথে কথা বলবে না, কথা বললে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তুমি কে? আর তুমি আমাকে চিনো কিভাবে? আমি চিনি তোমাকে, আর তুমিও আমাকে চেনো, তোমার আশেপাশেই আছি। আমি চিনতে পেরেছি, তুমি আর কেউ না, আমার কিউট বোন সেতু। ওই শালা, বোন বলা বাদ দিয়া বউ বললেও তো পারিস। সবাইকে কি বউ বানানো যায়? সবাইকে বলতে হবে কেন, শুধু আমাকে বলবা। তোমাকে বলবো কিভাবে? তুমি তো আমার আদরের ছোট বোন। তোকে কতবার বলবো যে আমাকে আর বোন বলবি না, এরপরেও বোন বললে তোর 12টা বাজিয়ে দিব। আচ্ছা বাদ দাও, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। ওকে। আমিও ঘুমালাম। সকালে উঠে বাড়িতে চলে যাব। ঘুম থেকে উঠে দেখি সেতু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এই সেতু, এইভাবে ধরে আছো কেন? মামি অথবা অন্য কেউ দেখলে কি ভাববে? মাত্র তো এসে একটু জড়িয়ে ধরলাম, আর এরকম করছো কেন? সেতু ছাড়তে চায়নি, আমি জোর করে ছাড়িয়ে নিলাম আর বললাম, তুমি এখানে কি করো হ্যাঁ? আম্মু ডাকতে পাঠালো তাই আসছি। তুমি যাও, আমি আসতেছি। সেতু মুখটা বেঁকিয়ে চলে গেল। আর আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে মামির কাছে গেলাম। মামির কাছে গিয়ে দেখি মামি অনেক কিছু রান্না করেছে। মামি এত কিছু রান্না করেছেন, কেউ আসবে নাকি? ফাজলামি করা বন্ধ কর। তুই আসোস, আসার পর যখন চলে যাবি তখন তোর জন্য প্রতিবারই রান্না করি। আমি মিষ্টি একটা হাসি দিয়ে খাবার টেবিলে বসলাম। পাশে সেতু ছিল, তাই সেতুর দিকে তাকিয়ে দেখি মুখটা মলিন হয়ে গেছে। মুখ মলিন হয়েছে হয়তো আমার চলে যাওয়ার কথা শুনে। আমি থাকলে হয়তো আমার সাথে কিছুদিন মজা করতে পারতো। রংপুর কবে চলে যাবে? মজা করার জন্য। বিয়ে না করে যাবো না মামি, আব্বু পাত্রী দেখছে। ও মা, তাই নাকি? চোখের সামনে পাত্রী থাকতে আবার পাত্রী খোঁজা লাগে? কিরে সেতু, মনে মনে কি বলিস? আসলেই কি বিয়ে করবি? আপনিও না মামি, বিয়ে করলে আপনারা জানবেনই তো। খাবার খেয়ে রুমে এসে কাপড়গুলো ব্যাগে তুলছি, তখনই সেতু আসলো আর বলল, তোমার সাথে কিছু কথা আছে। আমি শুনতেছি, বল। আমার হাত ধরে নিয়ে গিয়ে খাটের উপর বসালো আর সেতু আমার সামনে দাঁড়িয়ে আছে। কিছু সেকেন্ড দাঁড়িয়ে থাকার পর সরাসরি আমার ঠোঁট দুটো লেপটে নিল ওর ঠোঁটের সাথে। কিছুক্ষণ পর ছেড়ে দিল আর বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আই লাভ ইউ শুভ। আমি স্তব্ধ হয়ে আছি, কি উত্তর দিব ভাবতে পারছি না। আমিও সেতুকে ভালোবাসি, কিন্তু আমাদের বাস্তবতা অনেক কঠিন। আমার মামারা আমাকে অনেক বিশ্বাস করে। উত্তর দাও, কি হলো? সেতু, তুমি পাগলামি করছো কেন? তোমার আমাদের সাথে যায় না, আর আমাদের সম্পর্কে কেউ মেনে নেবে না। মাঝখান থেকে আমাদের যে মধুর একটা সম্পর্ক আছে, এটা নষ্ট হয়ে যাবে। আর আমার মামা মামিদের ভালোবাসা থেকে বঞ্চিত হতে চায় না। আর তোমাকে ভালোবেসে তোমাকে নিয়ে হয়তো পালিয়ে গেলাম। পালিয়ে গেলে মামা মামিদের কাছ থেকে আগের মতো ভালোবাসা পাবো না। আর তোমরা উচ্চ ফ্যামিলির মেয়ে, আর আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। তোমার আব্বুকে বললেও সে কখনোই কোনো কারণেই রাজি হবে না। এর ভিতরে একটা কারণ হলো আমরা নিম্ন মধ্যবিত্ত। আর আমার আরেকটা সমস্যা আছে, যেটার কারণে আমি কোনোদিন হয়তো বিয়েও করতে পারবো না। ওই সমস্যার কারণ শুনলে তোমার আব্বু আম্মু কেউই রাজি হবে না। আশা করি তুমি বুঝতে পেরেছো। তুমি এখন অনেক ছোট, আগে বড় হও, তখন সবকিছু বুঝতে পারবে। তুমি যে আমাকে ভালোবাসি বলছো, এটা তোমার আবেগ, যেটা বেশি দিন থাকবে না। কিছুদিন পরে এই ভালোবাসা শেষ হয়ে যাবে, তখন আর আমাকে ভালো লাগবে না। তুমি যখন কলেজে যাবে তখন তোমার অনেক বন্ধু বান্ধবী হবে, আর তোমার বন্ধুরা সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবে। তুমি তো ঘুরতে পারবে না। তখন মনে হবে কার সাথে প্রেম করি, যার সাথে একদিনও ঘুরতেই পারি না। কলেজে যাবে, আমার থেকে অনেক সুন্দর সুন্দর ছেলে দেখতে পাবে, আর তোমাকে প্রপোজ করবে, কারণ তুমি অনেক সুন্দর। আর ওই প্রপোজ পেয়ে মনে মনে বলবা, কত সুন্দর সুন্দর ছেলে তোমাকে প্রপোজ করে, আর আমি কিনা পড়ে আছি শ্যামলা একটা ছেলের কাছে। তখন আর আমাকে ভালো লাগবে না, আমাকে তোমার বোরিং মনে হবে। এই শোনো, আমি আর এখন ছোট নেই। আমি সামনে এসএসসি পরীক্ষা দিব, আর যারা দশম শ্রেণীতে পড়ে তারা ছোট হয় না। আমি বড় হয়েছি, আর আমি সব কিছুই বুঝি। আর তোমাকে আমি সত্যিই ভালোবাসি। এই ভালোবাসা কোনো আবেগ না, আমি তোমাকে নবম শ্রেণী থেকেই ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ। এটা কখনো সম্ভব না। কেন সম্ভব না বলো? আমার অনেক বড় একটা প্রবলেম আছে। কি সমস্যা আমাকে বলো, আমি সব রকম সমস্যাই মেনে নিব। তোমার মতো কত মেয়ে বললো শুভ, তোমার সমস্যা থাকলেও আমি তোমাকে ভালোবাসবো। আর শোনার পর সবাই চলে গেল।
আমি যাব না, বলো। আর একটু বড় হও, তখন বলবো। ভালো থেকো। আবার কবে আসবো দেখা হয় বা না হয়, এই বলে ঘর থেকে বের হয়ে আসি আর চলে যাই নানুর কাছে। সব মামামির সাথে দেখা করে বিদায় নিয়ে আসলাম। সেতুকে একবার ভালো করে দেখলাম, সেতুর চোখে জল এসে পড়েছে। পরে আমি বাড়িতে এসে সেতুর ঘটনাগুলো সব বলি, শুধু কিছু কথা বাদ দিয়ে। আসলে আমি আর আম্মু ফ্রেন্ডের মতো। আমি ছোট থেকে আম্মুর সাথে শেয়ার করি। কিছুদিন পর রংপুরে ভার্সিটিতে চলে যাই। এর মাঝে সেতুর সাথে অনেক কথা হয়, ভালো মন্দ এইগুলো জিজ্ঞেস করা হয়েছে। একদিন ভার্সিটিতে গিয়ে একটা মেয়ে বন্ধুর সাথে সেলফি তুলি আর ফেসবুকে পোস্ট করি। সেই পোস্ট সেতু দেখে ইনবক্স মাথায় তুলে ফেলে। ওই মেয়েটিকে? আমার বান্ধবী। বান্ধবীদের কি হয়েছে, হ্যাঁ? ওই রকম ভাবে কাছাকাছি বসে সেলফি তোলা লাগবে নাকি? আমি তোমাকে কোনো মেয়ের সাথে সহ্য করতে পারি না। এরপর যদি আবার মেয়েদের সাথে সেলফি তোলো, তাহলে আমি কিছু করে ফেলবো আর দোষ দিব তোমার। আচ্ছা ঠিক আছে, বলবো না। আমার অনার্সে পরীক্ষা দেই আর সেতু এসএসসি পরীক্ষা দেয়। সেতুর সাথে আমার অনেক কথা হয় এই 1 বছর। বলতে পারেন জিএফ বিএফ যেরকম করে কথা বলে, আমরাও সেরকম ভাবেই কথা বলি। 1 বছর সেতু আমার কাছে অনেকবার শুনতে চাইছে আমার প্রবলেমটা কি, কিন্তু আমি বলি নাই। এখন আমি চাকরি খুঁজছি আর সেতু ইন্টারে পড়ে। সেতু শুধু জিজ্ঞেস করে তোমার সমস্যাটা বলো। আমারও ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আর আমি সেতুকে বলি আমি কোনোদিনও বাবা হতে পারবো না। একটা অ্যাক্সিডেন্টে সমস্যা হয় আর ডাক্তার বলে আমি আর কোনোদিন বাবা হতে পারবো না। সেতু শুধু মেসেজ সিন করলো আর হার্ট একটা ইমোজি দিল, পরে অফলাইনে চলে গেল। আমি অবশ্য জানি কেন চলে গেল। আমার যে সমস্যা এটা জেনে কোনো মেয়ে বিয়ে করবে না, আর বিয়ে করবেই বা কেন? আমি কোনোদিন তাকে মা ডাক শোনাতে পারবো না। এই যে সমস্যার কথা বললাম, এখানেও কিছু কারণ আছে, গল্পে থাকুন জানতে পারবেন। সেদিন সমস্যার কথা বলার পর সে তো 3 দিন অনলাইনে আসে নাই। আমি ওকে মিস করতেছি অনেক। সে তো আমাকে অনেক কেয়ার করতো, অনেক শাসন করতো। তার দেয়া মেসেজগুলো মিস করছি। 3 দিন পর অনলাইনে আসলো। সেতুর নামের পাশে সবুজ বাতিটা জ্বলে উঠলো। আমি একটা মেসেজ দিলাম, কেমন আছো? ভালো। বাড়ির সবাই কেমন আছে? ভালো। ভালো থেকো। হুম। আর মেসেজ দিলাম না, মনে মনে একটু হাসলাম। হায় রে আবেগ, আগে কত কথা বলতো, এখন আর কথাই বলে না। মেসেজ তো দেয়ই না, আবার বলেছে তোমাকে অনেক ভালোবাসি। সে তোর ভালোবাসা ছিল আবেগ, আর এই ভালোবাসার সমস্যার কথা শুনে জানালা দিয়ে পালালো। আর বলতো সমস্যা আছে তাই কি, অমনি ভালোবাসবো। আপনারা ভাবছেন হয়তো আমি কষ্ট পাচ্ছি, না আসলে আমার কষ্ট হচ্ছে না। আজকে নতুন ভাবে কেউ কথা বলা বাদ দেয়নি। অনেকে এরকম ভাবে বলতো ভালোবাসি, কিন্তু সমস্যার কথা বলতেই কথা বলা বন্ধ করে দিয়েছে। যদিও অন্য মেয়েদের থেকে সেতু ব্যাপারটা একটু আলাদা, কারণ সেতুকে আমি ভালোবাসি। আর ভালোবাসাও না, ভালো লাগা, এই আর কি। সেতুকে মিস করি, তার মেসেজগুলো মিস করি, এটাই। তাছাড়া আর কিছু না। এখন আস্তে আস্তে সেতুকে ভুলে যাব, তার দেওয়া মেসেজগুলো আর মিস করব না। আমার একটা চাকরি হয়ে গেছে, এখন আর আমি বেকার নেই। কিছুদিন পর শুনতে পেলাম সে তোর বিয়ে ঠিক হয়ে গেছে একটা এমবিবিএস ডাক্তারের সাথে। শুনে ভালোই লাগলো। বিয়ের দিন তারিখও ঠিক হয়েছে। বিয়ের 7 দিন আগে থেকে সব মামা মামি নানু সবাই ফোন দিয়েছে, বলেছে তাড়াতাড়ি আসতে। আর বলবেই না কেন, 5টা মামার একটা মাত্র ভাগিনে, অনেক আদরের। আর আমি ছোটবেলায় মামার বাড়ি বেশি থেকেছি, কিন্তু এটা ওটা বলি বিয়েতে যেতে পারবো না। আসলে বিয়েতে গিয়ে সেতুর সামনে যেতে পারবো না, আর এর কারণটা আপনারা জানেন। সেতুর বিয়েতে আব্বু আম্মু আসতে বলেছে, কিন্তু না করে দিয়েছি। আম্মু আসার জন্য জোর করে নাই, কারণ জোর করলে আসতেই হতো। কারণ আম্মু উপরের কথাগুলো সব জানে। আমার জীবনের সব ঘটনা আম্মুর সাথে শেয়ার করি। বিয়ের 4 দিন আগে সেতু মেসেজ দিয়েছে। ভাইয়া, বিয়ে আসবে না কেন? আসলে 1 বছর কথা বলার পর তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, আর তুমি মাঝপথে ছেড়ে দিলে। সবকিছুই সম্ভব, কিন্তু নিজের চোখের সামনে ভালোবাসার মানুষের বিয়ে দেখা সম্ভব না। আপনাকে দিয়ে যদি আমি মা না হতে পারি, তাহলে বিয়ে করে লাভ কি? আপনাকে তো কেউ বিয়ে করবে না। আমি আর কিছু না বলে হাসির একটা ইমোজি দিয়ে অফলাইনে চলে গেলাম। বিয়ের 2 দিন আগে রুমে বসে আছি বলে ভুল হবে। অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি, তখন দেখি মামা দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি সালাম দিয়ে বললাম, আরে মামা কখন আসলেন? এই জায়গায় বসেন।
আমি বসতে আসিনি, তোমাকে নিতে এসেছি, চলো। মামা, নতুন নতুন অফিসে জয়েন করেছি, আর ছুটি দিবে না, আর এভাবে গেলে চাকরি থাকবে না। তোমাকে কি কেউ কিছু বলেছে? তোমার মামি কি কিছু বলেছে বলো? না মামা, মামি আর কি বলবে। তাহলে চলো, তোমার অফিসে যাব, আমি ছুটি নিয়ে দেব। পরে বাধ্য ছেলের মতো মামাকে নিয়ে গেলাম অফিসের সামনে। অফিসের সামনে গিয়ে মামা কাকে যেন ফোন করলো। পরে অবশ্য বুঝতে পারলাম তার বন্ধুকে ফোন দিয়েছে। কিরে, কি অবস্থা? ওই পাশের লোকটি কথা শুনতে পারলাম না। আমি তোর অফিসের সামনে দাঁড়িয়ে আছি। লোকটি কি বললো শুনতে পেলাম না। কিছুক্ষণ পর দেখি আমাদের অফিসের বস বের হয়ে আসলো। বসকে আসতে দেখে সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম। শুভ আমার ভাগিনা, ওর ছুটি লাগবে। আরে শুভ তোর ভাগিনা হয়, আগে বলবি তো, বললে আগেই ছুটি দিয়ে দিতাম। শুভ ছুটি চেয়েছিল কিন্তু দেই নাই, আরো বকা দিছি। এখন তো জানলি, ছুটি দিবি না চলে যাব আমি? আরে তুই আসছিস, ছুটি না দিয়ে পারি বল? চল কিছু খাই। চল। পরে একটা রেস্টুরেন্টে গিয়ে খেতে বসলাম। তা শুভ কি কিছু কাজ পারে না পারেই না? পারে, কিন্তু নতুন তো তাই মাঝে মাঝে সমস্যা হয়, কিন্তু পারফরমেন্স ভালো, আগাতে পারবে। হঠাৎ করে আসলি, ফোন দিয়ে আসতি, তোর ভাবি শুনলে খুব খুশি হতো। সময় নাই রে, এখন দুইটা কাজের জন্য এসেছি। এক হলো তোর সাথে দেখা করা, আর এক ভাগিনাকে নিতে। মামা একটা কার্ড বের করে দিল আর বলল, বিয়ের দিন চলে যাস, আমার মেয়ের বিয়ে, আর কোনো কিন্তু চলবে না, বলে দিলাম। ঠিক আছে, চলে যাব। তাহলে আজকে উঠি রে, বাড়িতে অনেক কাজ, বুঝতেই তো পারছিস। আচ্ছা যা। আমরা চলে আসলাম। এসে সরাসরি নানুর বাড়ি। নানুর বাড়ি অনেক মানুষ, সবাই আমাকে দেখে কাছে আসলো, সবাই কথা বললো। কিছুক্ষণ পর আমার ছোট কিউট বোনটা আসলো আর বলল, আমার জন্য কি নিয়ে আসছো? কিছুই না। তোমার সাথে কথা নাই, যাও। ঠিক আছে না। নীলা আম্মুকে চকলেট দেয়। পরে ছোট বোন চকলেটটা নিয়ে দৌড় দিল। আমি আম্মুর সাথে কথা বললাম, বলে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিলাম। সেতুর সাথে এখনো দেখা হয়নি, অনেক খুশিতে আছে মনে হয়। বিয়ের সব আয়োজন কমপ্লিট করা হলো। বিয়ের দিন আমি যেটা ভাবিনি ওইটাই হয়েছে। বিয়ের দিন যেটা ভাবি নাই ওই কাজটাই হয়েছে। আরে ভাই, যেটা ভাবছেন ওইটা হয় নাই। আপনারা ভাবছেন সেতুর সাথে আমার বিয়ে হবে, কিন্তু বিয়ে হবে না। আসলে আমি মেয়েদের উপরে কোনোদিনও ক্রাশ খাই নাই, বলতে পারেন কাউকে প্রথম দেখায় ভালোবেসে ফেলিনি। কিন্তু সেতুর বিয়েতে একটা মেয়েকে দেখি, যাকে দেখে পুরাই ফিদা হয়ে যায়, ভালোবেসে ফেলেছি। কিন্তু মেয়েটিকে চিনি না। মামার বাড়ি আত্মীয়দের যতগুলো মেয়ে আছে সবগুলোকে চিনি, কিন্তু এই মেয়েকে চিনলাম না। অত ভেবে লাভ নাই শুভ, আগে ভাব মেয়েটাকে কিভাবে পটানো যায়। যেভাবে হোক বিয়ের কয়েকদিনের ভিতরেই পটাতে হবে, না পটাতে পারলে হাত ছাড়া হয়ে যাবে। যেই বাবা সেই কাজ। দেখতে পেলাম মেয়েটা একাই বসে আছে। আমি তার কাছে গিয়ে বসলাম। বসে থেকে বুকের বাম পাশে হাত দিয়ে বলতে লাগলাম, উহ, আহ, উহ, আপনার কোনো সমস্যা হয়েছে? ডক্টরকে ডাক দিতে বলবো? উহ, আহ, ইস। দেখতে পাচ্ছেন না বুকের বাম পাশে চিনচিন ব্যথা করছে। ডাক্তারকে ফোন করব? এই ব্যথা ডাক্তার দিয়ে ভালো হবে না। এই ব্যথা ভালো হতে হলে আপনাকে লাগবে গো, আপনাকে। আরে, আপনি এসব কি বলেন? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? তোমার জন্য যদি প্রেমে পড়ে পাগল হতে হয় তাও হব। কি বলেন এসব? এটা বলে মেয়েটি চলে গেল। আমি ও চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। ধ্যান ধরে বসে আসি, তখনই মামা বলল, শুভ, এই কাজটা করতো। কাজ করতে চলে গেলাম। কিন্তু ওই মেয়েটির মায়াবী চোখ, এলোমেলো চুল, এত সুন্দর চাহনি, মিষ্টি হাসি, সব মিলে পুরাই জোস। ভাবতে লাগলাম নামটা কিভাবে শোনা যায়। বাড়িতে যতগুলো লোক আছে তাদেরকে খাবার দিতে হবে, আর আমার দায়িত্ব হলো টেবিলে ঘুরে ঘুরে দেখা। টেবিলের উপর সবকিছু রাখা হবে, সব আত্মীয়দের যা কিছু খাবে সবকিছু নিয়ে খাবে, ওইটাই দেখা লাগবে। কোন জায়গায় তরকারি শেষ হলো, পানি শেষ হলো, কারো খেতে প্রবলেম হচ্ছে কিনা। এত কাজ, আর বিয়ে বাড়িতে এত মেয়েদের মাঝে আমার চোখ শুধু ওই মেয়েটিকেই খুঁজে। বিয়ে বাড়িতে মেয়ে পটানো আর কথা বলার জন্য একেবারে পারফেক্ট জায়গা। অবশেষে সবাইকে খেতে দেওয়া হলো। অনেকেই আসলো, কিন্তু ওই মেয়েটি আসতেছে না। কিছুক্ষণ পর সেতুর বড় বোনের সাথে ওই মেয়েটি আসলো। পরে খাবার পরিবেশন করা হলো। আমি আসতে সেতুর বড় বোনের নাম রিধি। রিধি আপু যে টেবিলে বসেছে ওই টেবিলে গেলাম। রিধু আপুকে বললাম, একা খাচ্ছ? একা খাবো কেন? এই যে কত মানুষ আমার পাশে।
আচ্ছা, আমাকে সাথে নিয়ে খেলেও তো হয়, একটা মাংসের পিস খাইয়ে দাও। হাঁকর খাইয়ে দিচ্ছি। এই মেয়েটার নাম কি? কোন মেয়েটা? তোর ডান পাশেরটা। ও, ওর নাম হলো আফরিন, আর ও হলো... আর কিছু শুনতে জানি, নামটা দিয়ে চলবে। আচ্ছা, মেয়েদের নাম শুনে কি করবি? আবার প্রেমে পড়ে গেলি নাকি? আরফিন শুধু সবকিছু শুনতেছে আর অবাক দৃষ্টি দিয়ে দেখছে আর খাচ্ছে। কি যে বলো না তুমি। প্রেমে পড়ে কি করবি? ফুপিকে বলে একটা বিয়ে করে ফেল, বয়স তার কম হলো না? আর কিছুদিন গেলে বুড়ো হয়ে যাবি, বউ পাবি না। আরফিনের মতো সুন্দর একটা মেয়ে পেলে তো এখনই বিয়ে করে ফেলতাম। আরফিন একটু কাছে দিল। নিধি, কি বললি তুই? আর আমি এটা বলে ওখান থেকে চলে আসলাম। বেশিক্ষণ থাকলে প্রবলেম হয়ে যেত। সবার খাবার খাওয়া শেষ হলো, তখন মামা বলল, শুভ, তুমি কি কিছু খাইছো? না মামা। তুমি তাহলে নিধির রুমে যাও, খাবার পাঠিয়ে দিতেছি। কিছুক্ষণের পর সেতুর শ্বশুর বাড়ি থেকে লোক আসবে, তখন তার খাবার খেতে পারবা না। খাবার খেয়ে ভালো ড্রেস পরে নিয়ে এটা পরিবর্তন করো। গরমে ঘামের কারণে ড্রেসটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে মামা। পরে চলে গেলাম নিধির রুমে। নিধির রুমে গিয়ে দেখি আরফিন আর কয়েকটা মেয়ে বসে ফোন চাপছে। আমাকে দেখে নিধি বলে উঠলো, কি রে বাদর, এখানে কি করিস? আরফিনের দিকে তাকিয়ে বললাম। তাকে না দেখে আর থাকতে পারলাম না। কাকে রে? বুঝবি না রে। আপনারা হয়তো ভাবছেন নিধির ঘরে খেতে যেতে বললো কেন। এখানে একটা কারণ হলো, বাড়িতে অনেক আত্মীয়। এখন আমাকে আলাদাভাবে খাওয়াতে হলে আলাদা একটা রুম তো লাগবেই, তাই না? তখনই মামা খাবারের প্লেট নিয়ে ঘরে ঢুকলো আর আমি টেবিলে বসে পড়লাম। মামা নিধিকে দেখতে পেয়ে বলল, এটা আমার ছোট মামা। তুই শুভকে তুলে তুলে দিস, শুভ তো তুলে নিয়ে খায় না। ওকে চাচ্চু। আমার সামনে রাখে তরকারির বাটি, ভাতের বাটি, আরো যা কিছু আয়োজন করেছিল সব। খেতে বসেছি, তখনই ছোট মামি এসে বলল, শুভ, ভাত নাও, তরকারি নাও। এমনকি মামি তুলে দিল। আমিও খেতে লাগলাম। ছোট মামি চলে গেল, মেজো মামি আসলো। মেজো মামি এসে তরকারি দিল, ভাত দিল, আমিও নিলাম। পেট ভরে গেছে। মেজো মামি চলে যাওয়ার পর আসলো সেতুর আম্মু। এসে বলল, তরকারি নাও। আমি বললাম নেব না, তবুও জোর করে দিল। এদিক দিয়ে আমার অবস্থা পুরো যায় যায়। পরে সেজো মামি এসে আরো দিয়ে গেল। আমার প্লেটে তো আর জায়গা নাই। পিছনে তাকিয়ে দেখি নিধি আর ওর সাথে বসে থাকা মেয়েগুলো হাসতেছে। আর কাটা গায়ে নড়ে চিটা দেওয়ার জন্য নিধি এসে চামচ দিয়ে মাংস প্লেটে দিয়ে বলল, এই নে খা, বেশি করে খা। আমার অনেক রাগ উঠে গেল। মন চাইতে ধরে পিটাই। প্লেটে মাংস দিয়ে নিধি পাশে চেয়ারে বসলো আর ওর সাথে মেয়েগুলোকে ডাক দিল। আয়, আমরা সবাই ওর পাশে বসে থাকি, যাতে ও খাওয়া বাদ দিয়ে পালাতে না পারে। ব্যাককেল মেয়েগুলো সবাই পাশে এসে বসলো, সাথে আরফিন সহ। আরফিন মনে মনে বলতেছে, আমাকে অনেক জ্বালাইছো, এখন একটু প্রতিশোধ নিই। আরফিনও মাংস তুলে দিল আর বলল, খাও, খেলে শরীর ভালো থাকবে। আরফিন এই কথা বলার সাথে সাথে বললাম, ভাবছিলাম খাবো না, কিন্তু এখন খাবো। হাজার হলো আমার গার্লফ্রেন্ড এত আদর করে দিল, আমি কি না খেয়ে পারি? আরফিন তো আগে ফায়ার। আর বাকি মেয়েগুলো হাসছে। এর মধ্যে নিদের একটা কল আসে আর একটু দূরে যায় কথা বলার জন্য। তখনই আরফিন আবার রাগ করে মাংস দেয়। আদর করে দিচ্ছি, খা, না খেয়ে উঠতে পারবি না। এবার দাওয়া দেখে রাগ উঠে গেল। এত খাবার খাওয়া যায় নাকি? রাগ ওঠার কারণে মাংস জল দিয়ে ঠোঁট দিয়ে ফড়িয়ে নিলাম। আর আরফিনের অপ্রস্তুত অবস্থায় সরাসরি লিপ কিস করি। লিপ কিস করে দিলাম তোর পরে আর আরফিনের সামনেই যায়নি। কিছুক্ষণ পর সেতু শ্বশুরবাড়ি থেকে লোক আসবে, সেই জন্য সবকিছু আরো সুন্দর করে সাজানো হলো। কিন্তু যে সময় সেতু শ্বশুরবাড়ি থেকে লোকজন আসার কথা ছিল, ওই সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু কেউই আসছে না। তখন মামা কল করে ঘটকের কাছে। ঘটক মনে হয় কি যেন বলল, তা শুনে মামার চোখে পানি এসে পড়েছে এবং মামার মাথায় হাত দিয়ে বসে পড়ল। আমি আর সব মামারা এগিয়ে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে। মামা যা বললো তাতে তো আমার হুঁশ উড়ে যাওয়ার মতো অবস্থা। কথাগুলো হলো, সেতুর যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে নাকি অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। বাকি মামারা ওই মামাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, চিন্তা করিস না, আমরা তো আছি। সেতুর আব্বু উঠে আমার দিকে তাকালো আর বাকি মামারাও আমার দিকে তাকালো। তারপর মামারা কি যেন চোখাচোখি করে চলে গেল আমার আব্বুর কাছে। আব্বুকে কি যেন বলল, আব্বু হ্যাঁ হু করলো। পরে আম্মুর কাছে গিয়ে ওই কথাগুলোই বলল। পরে আম্মু আমার কাছে আসলো আর বলল সেতুকে বিয়ে করতে, কিন্তু আম্মু সেতু তো আমাকে পছন্দ করে না। তখনই আমার মামারা এসে পড়লো আর বলতে লাগলো, শুভ না করিও না, বুঝতেই তো পারছো। পরে আমিও রাজি হয়ে গেলাম। বর্ষাতে গিয়ে মণ্ডপে বসে পড়লাম। বিয়ে পড়ানো শেষ হলো।
বরকনে একসাথে করে মিষ্টি মুখ করানো হলো। আর চোখে আরফিনকে দেখলাম। দেখি আরফিন মনটা খারাপ করে আছে। হয়তো আরফিনও ভালোবেসে ফেলেছিল আমাকে। যার কপালে যার নাম লেখা থাকে ঘুরে ফিরে সেই জীবন সঙ্গী হয়। পরে বিদায় নিয়ে চলে আসলাম আমার বাড়ি। আগে ফোন দিয়ে বলা হয়েছে ঘর সাজানোর জন্য, তাই ঘর সাজিয়ে রেখেছে। এসে বউ আগে ঢুকলো। কিছুক্ষণ পর আমি গেলাম। দেখি সেতু ঘোমটাতে বসে আছে। আমি গিয়ে একটু কাশি দিলাম। সেতু বসে আছে। কোনো সারা শব্দ না পেয়ে আমি গিয়ে সেতুর ঘোমটাটা তুললাম। তখন সেতু বলল, আপনার লজ্জা করে না হাঁটুর বয়সী মামাতো বোনকে বিয়ে করতে? আমি শকড হয়ে গেলাম। যখন প্রেম করতে চেয়েছিলে তখন এই কথা কোথায় ছিল? আর তোমাকে বিয়ে করতে চাইনি, তোমার বাপে বিয়ে করাই দিছে। আচ্ছা বলেন তো, আপনাকে বিয়ে করে লাভটা কি? আর আপনার সাথে থাকা আর কোলবালিশের সাথে থাকা একই কথা। আপনি তো কোনোদিন বাবা হতে পারবেন না। আমি কি ইচ্ছে করে এই রোগে আক্রান্ত হয়েছি? আল্লাহ এরকম চাইছে, তাই আমি বাবা হতে পারবো না। কত স্বপ্ন ছিল ডাক্তার বেটাকে বিয়ে করে 2টা বাচ্চা নিব, কত মজা করব, কিন্তু ডাক্তার বেটা অন্য বেটিরে নিয়ে ভাগ্যে গেল। কপাল খারাপ আমার। আমরা একটা বাচ্চা কিনে নিয়ে আসতে পারবো তো, তাই না? পালক নেওয়া, বাচ্চা নেওয়া আর নিজে গর্ভধারণ করা বাচ্চার মধ্যে অনেক পার্থক্য। আর আমি আপনার সাথেই তো থাকবো না, কিছুদিন যাক ডিভোর্স দিয়ে দিব। ডিভোর্সের কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল। বাসর রাতে ডিভোর্সের কথা শুনতে হচ্ছে। কত স্বপ্ন ছিল এই রাতটা নিয়ে, কিন্তু স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেল। বাসর রাতে কথা চিন্তা করছি, সেতুর দিকে তাকিয়ে দেখি সেতু ঘুমিয়ে গেছে। আমিও সেতুর পাশে শুয়ে পড়লাম। সকালে সেতুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি। আমার ঘুম সেতুর আগেই ভেঙেছে, কিন্তু উঠি নাই, কারণ সেতুকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে ভালোই লাগছে। তখনই সেতুর ঘুম ভেঙে গেল। আর সেতু নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। পরে সেতু এমন একটা কাজ করলো যে কাজটা আমি ভাবতেও পারি না। সেতু আমার থেকে ছাড়াতে না পেরে গালের ভিতরে চিমটি মারলো, আর আমি ওহ বলে উঠলাম। গালে হাত দিয়ে দেখি যে জায়গায় চিমটি দিয়েছে ওই জায়গা দিয়ে রক্ত বের হচ্ছে। এটা দেখে মেজাজটা খারাপ হয়ে গেল। লজ্জা করে না আপনার আমাকে জড়িয়ে ধরতে? যত সব ফালতু ছেলে। বউকে জড়িয়ে ধরে ঘুমালেই সব কিছু হয় না, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা থাকতে হয়। আমি কি বলবো না বলবো খুঁজেই পাচ্ছি না। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। একজনের একটা সমস্যা থাকতেই পারে, তাই বলে কথায় কথায় এইরকম। কিভাবে বলবো? হ্যাঁ, তাড়াতাড়ি আমাকে ডিভোর্স দিবেন। এটা শুনে আরো মেজাজটা খারাপ হয়ে গেল। পরে একটা থাপ্পড় মারলাম। এত ডিভোর্স ডিভোর্স করস কেন রে? ডিভোর্স কি খুব ভালো জিনিস নাকি? ডিভোর্স দিলে আমার কিছুই হবে না। আর তোর সাথে ছেলেরা কথা বলবে, কিন্তু কেউ বিয়ে করার জন্য না, শুধু তোর দেহটা লুটার জন্য। এইগুলো বলে আমি বাইরে চলে আসলাম। বিয়েটা কিভাবে হলো তা তো আপনারা জানেনই, তাই আমাদের বাড়িতে বেশি আয়োজন নেই। আমার বন্ধু আছে আমার বাড়ির পাশে, ওর নাম রবি। আমি রবিদের বাড়িতে চলে গেলাম। মনটা ভালো ছিল না, তাই গেম মোড ডু নট ডিস্টার্ব চালু করে গেম খেলা শুরু করলাম। আমি আর রবি। সেতুকে এইসব বলার পরে সেতু আরো রাগ করেছে। সেতু ফ্রেশ হয়ে বাইরে এসে সবার সাথে কথা বলছে। আম্মু আব্বু আমাকে খুঁজছে, কারণ সকালে একবারের জন্য আমাকে দেখে নাই। 12টার সময় গেম থেকে বের হয়ে দেখি 50টার মতো মিস কল উঠে আছে। দেখি আম্মু নাম্বার থেকে কল এসেছে, আব্বুও কল দিয়েছে, আরেকটা অপরিচিত নাম্বার। আমি রবিদের বাড়ি থেকে বের হয়ে বাড়ি থেকে হাঁটা ধরলাম, আর অপরিচিত নাম্বারটাতে কল ব্যাক করলাম। কল রিসিভ করেছে, কিন্তু কথা বলছে না। কি আপনি? হ্যালো, কিন্তু কথা বলে না। কিছুক্ষণ পরে বলল, আমি বলার পর চিনতে পারলাম সেতু কল দিয়েছে। এরপর কলটা কেটে দিয়ে দেখি বাড়ির কাছাকাছি এসে পড়েছি। বাড়িতে ঢোকার পরপরই আব্বু আম্মু এসে জিজ্ঞেস করলো কই গেছিলাম। রবিদের বাড়িতে গেছিলাম। এই কথা বলার সাথে সাথে শুরু হলো বকাবকি। আমি চুপচাপ সবকিছু শুনে ঘরে গেলাম। গিয়ে ফোনটা চার্জ দিলাম। ঘরে সেতু বসে আছে। আমাকে দেখে জিজ্ঞেস করলো, কই গেছিলেন এত সকালবেলা? কই গেছিলাম তুমি শুনে কি করবা? ফোনটা চার্জ দিয়ে বাইরে এসে পড়লাম। আমাদের বাড়িতে হালকা কিছু আয়োজন করা হয়েছে। সেতুদের বাড়ি থেকে 2-3 জন লোক আসবে আমাদের নিতে। আমি ফ্রেশ হয়ে ঘরে গিয়ে শুয়ে আছি, আর সেতু বসে ফোন চাপতেছে। ফোনটা চার্জে, তাই টিপতেও পারছি না। সেতুর দিকে তাকিয়ে আছি। ওরকম ভাবে তাকিয়ে থাকেন কেন? তখনই একটা ফোন আসলো। দেখি আমার বন্ধুর গার্লফ্রেন্ড এবং আমার ন্যাংটাকালের বান্ধবী ফোন দিয়েছে। নামটা মিথিলা। ফোনটা চার্জে ছিল, তাই রিসিভ করে স্পিকার বাড়িয়ে দিয়ে বললাম, কিরে শয়তান, বিয়ে করলি আর একটু বললিও না? আবার বলতি বিয়ে করার সময় তোদের ছাড়া বিয়ে করবো না। হঠাৎ করে সবকিছু হয়ে গেছে, রবিকে বলার সময়ও পাই নাই। রবি বলল তোর বউ দেখতে একদম বাজে। আমারটা দেখে রবির হিংসা হয়েছে।
ওটা সুন্দর না তাই? হ্যাঁ, আরে কি শুনলাম? কি শুনলি? শুনলাম রাতে নাকি বিড়াল মারতে পারস না। তোর বেডি এসব কি বলস? এমনি বললাম রে। পরে কথা বলি রে, ফোন চার্জে আছে। আগে তো অনেক কথা বলতি, এখন বউ হয়েছে না, কথা বলবি কেন? বাবু রাগ করো না, রবি চিপাই নিয়ে গিয়ে চকলেট দেবে রে। বাদর, চিপাই নিয়ে চকলেট দিবে মানে? রবিকে বল, রবি বলবে কিভাবে চিপাই নিয়ে গিয়ে চকলেট দিতে হয়। এ কথা বলে কলটা কেটে দিলাম। আমি কেটে না দিলে কথা বলতেই থাকতো। ফোনটা রেখে সোজা হয়ে পিছনে তাকাতেই দেখি সে তো দাঁড়িয়ে আছে। মেয়েটা কে ছিল আর আমাকে খারাপ দেখা যায় এটা বললো কেন? মেয়েটাকে তোমাকে বলবো কেন? আর যাকে দেখতে যেরকম লোকে তো তাকে সেই রকমই বলবে। তুমি ওকে বাবু বললা কেন? ভালো লাগছে তাই বলছি। আর আপনি থেকে তুমি বলছো কেন? আমি তোমার বড়, সম্মান দিয়ে কথা বলবা। ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে কথা বলতে লজ্জা করে না? লজ্জা করবে কেন? তোমাকে তো ডিভোর্স দিয়ে দিব। এটা শুনে রাগ করে সে তো চলে গেল। আর আমি শুয়ে রইলাম। কিছুক্ষণ পর সে তোর বাড়ি থেকে লোকজন আসলো। খাওয়া দাওয়া শেষ করে শ্বশুর বাড়ি থেকে রওনা দিলাম। শ্বশুর বাড়ি যাওয়ার পর সেতুকে জ্বালানোর জন্য, মেয়েদের বলতে কাছের মানুষকে জ্বালানোর সহজ উপায় হলো কাছের মানুষের সামনে অন্য মেয়েদের সাথে কথা বলা। শ্বশুর বাড়িতে যাওয়ার পর সেতুদের সব আত্মীয়রা ছিল। গিয়ে দেখি আফরিনও আছে। মেয়েটার মন অনেক খারাপ। কপালে যা থাকে তাই তো হয়। আমাদের যে থাকার রুম দেওয়া হয়েছে ওই রুমে আগে থেকে সেতু ছিল। পরে গেলাম, গিয়ে দেখি সেতু সব বোনগুলো একসাথে বসে আছে। আমিও তাদের সাথে যোগ দিলাম। ওদের ভিতর থেকে একটা মেয়ে বলল, দুলা ভাই কত হ্যান্ডসাম। ও মা তাই নাকি? তুমিও অনেক কিউট। সেতুর সাথে বিয়ে না হলে তোমাকেই বিয়ে করতাম। সবাই হেসে দিল। তখন আরেকটা মেয়ে বলল, দুলা ভাই সেতুকে নিয়ে হানিমুনে কই যাবেন? সেতুকে নিয়ে হানিমুনে গিয়ে কি করবো? হানিমুন তো শালিদের নিয়ে যেতে হয়, তাহলে মজা বেশি হয়। আমি তো ভাবছি সেতুকে রেখে তোমাদের সবাইকে নিয়ে হানিমুনে যাব। আহারে, সেতুকে রাইখা গেলে সে তো কষ্ট পাবে। সেতু আনরোমান্টিক একটা মেয়ে। সেতুকে নিয়ে হানিমুনে গেলে টাকাটাই নষ্ট। তা না, তোমরা অনেক রোমান্টিক মনে হচ্ছে। সেতুর দিকে তাকিয়ে দেখি সে তো সাপের মতো ফস ফস করছে। যা, তোরা সবাই যা, ঘর থেকে বের হ। আমি ঘুমাবো, অনেক ঘুম ধরছে। চলে যাচ্ছি, তোর স্বামীর ভাগ আমি নিব না। এই বলে সবাই চলে গেল। সেতু দরজা আটকিয়ে দিল আর আমার কাছে এসে বলতে লাগলো, ছিছি, অন্য মেয়েকে হানিমুনে যেতে চাও, শরম করে না? বুঝলাম না, আমি তোদের সাথে মজা করে বলছি। পরে সে তো শুয়ে পড়লো। আমিও শুয়ে থেকে গেম খেলতেছি ফুল সাউন্ড দিয়ে, যেন সে তো ঘুমাতে না পারে। বাইরে গিয়ে গেম খেলুন, আমার ঘুমের সমস্যা হচ্ছে। সমস্যা হলে অন্য রুমে গিয়ে ঘুমাও। সেতু পরে ফোনটা নিয়ে রেখে দিল। আমিও বাচ্চাদের মতো শুয়ে রইলাম। এভাবে সেতু আমাকে অপমান করে। আমি কোনোদিন বাবা হতে পারবো না বলে। সে ডিভোর্সও চায় প্রতিদিন, আমি কিছুই বলি না। 4 দিন শুনলাম এসব। এরপর রংপুর চলে যাচ্ছি, অফিস আছে। সেতুকে রেখে যাচ্ছি। পরে সবকিছু ঠিক করে সেতুকে নিয়ে যাব। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। এখন সেতুর কাছে গেলাম। ভালোভাবে থেকো আর দোয়া করিও আমার জন্য। দোয়া করে কি হবে? তুমি বললেই আমি খুশি হব। তুমি এটা বলতে পারলে? যেটা সত্যি ওটাই বললাম। আমি আর কিছু না বলে চলে আসলাম। হাসি মুখে আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিলাম। কিন্তু ওই সময় আমার খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল যে আমি কান্না করি। আমি এত বিরক্ত হয়ে গেছি যে কেউ একজন আমাকে মরার জন্য বলছে। ভিতরে কষ্ট আর বাইরে হাসি নিয়ে চলে গেলাম চাকরি করতে। সকালে গাড়িতে গেছি, তাই তাড়াতাড়ি পৌঁছে গেছি। রাতে আম্মুর জায়গায় কল দিয়েছিলাম। আম্মুকে জিজ্ঞেস করেছি সেতুর কথা। সেতুকে ফোন দিছিলাম কিন্তু রিসিভ করেনি, কেটে দিছে। পরের দিন সকালে উঠে অফিসের জন্য রেডি হয়ে অফিসে গেলাম। যাওয়ার পরে পিয়ন এসে বলল, ম্যাডাম আপনাকে ডাকলো। আমি ভাবতে লাগলাম আগে তো স্যার ছিল, এখন ম্যাম কই থেকে আসলো। আমি ভাবাভাবি বাদ দিয়ে গেলাম। ম্যামের রুমের সামনে গিয়ে বললাম, ম্যাম আসতে পারি? আসেন। আমি ভিতরে গিয়ে ম্যামকে দেখে তো অবাক, কারণ ম্যাম আর কেউ নয়, বিয়ে বাড়ির সে আফরিন। আফরিনকে দেখে ভয় পেয়ে গেলাম। বিয়ে বাড়িতে যা কিছু করেছি চাকরি থেকে বের করে না দেয় আমায়। ভয়ে ভয়ে কাছে গিয়ে বললাম, আপনি আমাকে ডেকেছেন ম্যাম? তা কেমন আছেন? আর আপনার বউ কেমন আছে? আমি ভালো আছি, আমার বউও ভালো আছে। ভালো থাকলেই ভালো। ম্যাম সেদিনের ভুলগুলোর জন্য দুঃখিত, মাফ করে দিন। ওসব আমি ভুলে গেছি। আপনার বউকে সাথে নিয়ে এসেছেন? না, কিছুদিন পরে নিয়ে আসবো।
নিয়ে আসলে আমাদের বাড়িতে নিয়ে যাবেন সময় করে। আপনি বসের কি হন? আপনার বস আমার বাবা হয়। এমনি আপনার সাথে দেখা এবং অফিসটা ঘুরে দেখতে এসেছি। ম্যাম তাহলে আসি, অনেক কাজ করতে হবে, অনেকদিন পরে আসলাম, দেখতেই তো পারছেন। এরপর কোনো দিন দেখা হলে ম্যাডাম বলবা না, নাম ধরে বলবা এবং তুমি করে বলবা। জি। পরে কেবিনে আসলাম, কেবিনে বসে কাজ করা শুরু করলাম। কাজ শেষ করে ম্যাচের দিকে রওনা দিলাম। আজকে অফিস ছুটির আগে বের হয়েছি, কারণ হলো একটা বাসা খুঁজে বের করতে হবে। ম্যাচে তো আর বউ নিয়ে থাকা যাবে না। বাসা খুঁজেও পেলাম, বাসা ঠিক করে ম্যাচে ফিরলাম। পরের দিন বাসায় শিফট হব। পরে বাসায় শিফট হলাম, এখন বাসা থেকে অফিসে যাওয়া আশা করি। আমি রংপুর এসেছি 7 দিন হয়ে গেছে। এই 7 দিনে সেতুকে কল ও মেসেজ দিয়েছি, কিন্তু কোনো কিছুরই রিপ্লাই পাইনি। একদিন আমার আব্বু আম্মু এবং সেতুর আব্বু আম্মু সবাই মিলে একসাথে বসে গল্প করছিল। তখন সেতু সবাইকে প্রশ্ন করে, আম্মু, ওর কি কোনোদিন বড়সড় অ্যাক্সিডেন্ট হয়েছিল? না, শুভ খুব সাবধানে চলাচল করে। সবাই না করলো, কারণ আমার তো কোনো অ্যাক্সিডেন্টই হয়নি। কিন্তু ও বলল ওর একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে ও বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তোমার সাথে মজা করে বলেছে এসব। ও তো কোনো ডাক্তার দেখানোর জন্য হাসপাতালেও যায়নি। আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি। কি ভুল? আমি তো শুভর কথা বিশ্বাস করে শুভর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। শুভর কাছ থেকে ক্ষমা চেয়ে নিও, তাহলেই হবে। পরে সেতু ওইখান থেকে চলে আসে আর ঘরে এসে ভাবতে লাগে পুরনো কথাগুলো। এখন শুভকে কিভাবে পটানো যায় সেটাই ভাবতে হবে। শুভকে জানানো যাবে না যে আমি এসব জানি। শুভকে যখন আমি ভালোবাসার কথা বলেছিলাম, ও তখন বলেছিল এটা আবেগ। আমি তো কত কিছু বলেছিলাম, তারপর তো আমি কত খারাপ ব্যবহার করলাম। এখন শুভ কি আমায় মেনে নিবে? এখন শুভ ভালোবাসার কথা বললে কি ভাববে? শুভর সাথে তো আমি এই কয়দিন কথাও বলিনি। অনেকবার ফোন দিছে, আমি তোর ফোনই ধরি নাই। পরে তো আবার ফোন দিবেই, তখন কথা বলবো। এখন আমি আর সেতুকে কল দিই না। উকিলের সাথে কথা বলেছি ডিভোর্সের ব্যাপারে। সে যত দ্রুত সম্ভব উকিল কাজটা করে দিতে চেয়েছে। 7 দিন চলে যায়, তাও সেতু একবারও কল দেয়নি। সেতু আমাকে কল দেয়নি। সেতুর এখন আর ভালো লাগে না। সেতুর খুব ইচ্ছে হয় আমার সাথে কথা বলার। সেতু মিস করে ওই দিনগুলো, যে দিনগুলোতে আমাকে দেখতেই পারে নাই। আমাকে কত কিছু বলেছে। যখন সেতুর ফোনটা বেজে ওঠে তখন সেতু মনে হয় আমি মেসেজ বা কল দিয়েছি, কিন্তু আমি কোনো মেসেজ বা কল দিইনি। সেতু আমাকে কল দিতে চায়, কিন্তু কোনো একটা কারণে মেসেজ বা কল দিতে পারে না। এখন আর আমার সেতুর কথা মনে পড়ে না। আমার প্রথম প্রথম অনেক কষ্ট হয়েছে, আর নিজেকে নিজেই দোষ দিই সেতুকে মিথ্যা কথাটি বলার জন্য। এদিকে সেতু সবসময় মনমরা হয়ে বসে থাকে, কারোর সাথে বেশি কথা বলে না, শুধু আমার কথাই ভাবে। আমার সাথে কথা বলতে মন চায়, কিন্তু পারে না। ধৈর্য ধরে থাকে যে আমি ফোন দিব, কিন্তু আমার নাম্বার থেকে কল আসে না। 1 মাস হয়ে গেছে আমার আর সেতুর মাঝে কথা হয় না। সেতু আর থাকতে না পেরে আমাকে কল দেয় রাতে, তাও আবার রাত 12টার সময়, যে সময় আমি ঘুমে মগ্ন হয়ে আছি। প্রথমবার ফোন বাজার পর ফোনটা রিসিভ করলাম না, কারণ আমার তো ঘুমই ভাঙেনি। পরের বার কল দিতেই ঘুম ঘুম চোখে দেখি একটা কল এসেছে। পরে নাম্বারটা না দেখেই কলটা রিসিভ করে বলি, হ্যালো। হ্যালো, কে? আমি। আমিটাকে? আমাকে চিনতে পারোনি? আমি সেতু। আরে বোন, কোন সেতু? আর এত রাতে ঘুমের ডিস্টার্বের জন্য কল করেছো কেন? আমি তোমার বউ সেতু। বউ কথাটা শুনে নাম্বারটা ভালোভাবে দেখলাম। সেতুই কল দিয়েছে। পরে ভাবতে লাগলাম, আব্বু আম্মুর কোনো কিছু হলো নাকি? এত রাতে ফোন দিয়েছে সেতু। আব্বু আম্মুর কিছু হয়েছে নাকি? ফোন দিয়েছো যে? আব্বু আম্মুর কিছুই হয় নাই, কথা বলার জন্য ফোন দিচ্ছি। ফাজলামি রাখো, বিয়ের সাথে ভেগে গেছো নাকি? আবার এখন প্রবলেম হয়েছে দেখে ফোন দিছো? আচ্ছা, কোনো কিছু ভেবো না, সরাসরি আমার এখানে চলে আসো, আমি সবাইকে ম্যানেজ করে নেব। ঘরে স্বামী থাকতে পালাতে যাবো কেন অন্য পুরুষের সাথে? আমি তো শুধু কাগজে কলমে। আচ্ছা বাদ দাও, কালকে অফিসে যেতে হবে, বাই। আর এত রাতে কল দিবে না, যত সব ফালতু। এটা বলে ফোনটা কেটে দেই আর বন্ধ করে ঘুমিয়ে পড়ি। এদিকে সেতুর মনটা আরো খারাপ হয়ে যায়। আমি কি এতটাই খারাপ ব্যবহার করেছি যে শুভ ভেবে নিয়েছে আমার বয়ফ্রেন্ড আছে? ছি ছি, আজকে নিজেকে নিজের উপর অনেক ঘৃণা হচ্ছে। আর ভাবে, আগে আমি মেসেজ দিতাম কথা বলার জন্য, ফোন দিতাম, আর এখন কথাই বললাম না। ঘুরে ফিরে আমাকে অপমান করলো।
সারা রাত না ঘুমিয়ে পার করে দেয় আর ভেবে ডিসিশন নেয় আমার এখানে চলে আসবে। কারণ আমি বলেছিলাম বাসা ভাড়া নিয়েছি, আর আমি আসতেও বলেছিলাম। সকালে উঠে আব্বুর কাছে গিয়ে বলে, আপু আমাকে সুপার বাসায় রেখে আসেন আর আমি যাব, এটা ওকে বলবেন না। আব্বুও মেনে নেয় আর বিকালে গাড়িতে রওনা দেয়। আমার এখানে এসে আব্বু দরজায় কলিং বেলে চাপ দেয়। আমি তখন ভাবতে লাগলাম এই সময় আবার কি আসলো। অলসতা নিয়ে দরজাটা খুলতে যাই, দরজা খুলে তো আমি অবাক। আমি তখন আব্বুকে বলি, তোমরা আসবা বলবা না আমি বাস স্ট্যান্ডে আনতে দিতাম। সে তো বললো তোকে সারপ্রাইজ দিতে, তাই না জানিয়ে চলে আসলাম। আচ্ছা বসো, তোমাদের খাবারের ব্যবস্থা করি। আমি সেতুর সাথে কোনো কথাই বলি নাই, একবার তাকিয়ে দেখেছিলাম। সেতু অনেক শুকিয়ে গেছে, মনে হলো অনেকদিন ধরে ঠিক মতো খাবার খায় না আর ঘুমায়ও না। সেতুকে দেখেও না দেখার ভান করলাম। সেতু আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। সেতুর দিকে লক্ষ্য না করে আমি খাবার কিনতে গেলাম। অবশ্য নিজেই রান্না করে খাই। আমার শরীরটা আজকে ভালো ছিল না, তাই রান্না করিনি। হোটেল থেকে খাবার এনে আমি আব্বু সেতু খেতে বসেছি। তুমি কি প্রতিদিন বাইরের কেনা খাবার খাও নাকি? না আব্বু, রান্না করে খাই। আজকে ভালো লাগছিল না, তাই রান্না করিনি। তোমরা আসবে জানলে রান্না করতাম। আরে ভাই, আমি সবকিছুই রান্না করতে পারি। এই সবকিছু রান্না আমার মা আমাকে শিখিয়েছে। খাবার খেয়ে আব্বুকে রুম দেখিয়ে দিলাম আর আমি আমার রুমে আসলাম। কিন্তু আগে থেকে আমার রুমে গিয়ে বসে আছে। আমার রুমটা অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছি। রুমটা এমনভাবে সাজিয়েছি যেটা লিখে প্রকাশ করতে পারছি না। ঘরে গিয়ে দেখি সে তো বিছানায় শুয়ে কার সাথে যেন কথা বলছে। কথা বলা দেখে জিজ্ঞেস করলাম, বিএফ এর সাথে কথা বলো নাকি? তখন সে তো ফোনটা রেখে বলল, আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো? সেদিনও বিয়ের কথা, আবার আজকেও বলতেছো বিয়ের কথা। আমি এতটাও খারাপ না যে ঘরে স্বামী রেখে অন্য কারোর সাথে প্রেম করব। পরবর্তীতে এরকম কথা বলবেন না। আমি তো শুধু কাগজে কলমে, কিছুদিন পর তো ডিভোর্স হয়ে যাবে। ডিভোর্সের পর পটাতে হবে, তাতে সময় লাগবে। ডিভোর্সের পর যেন তাড়াতাড়ি বিয়ে করতে পারো সেজন্য হয়তো আগে থেকে পটিয়ে রাখছো। আর হ্যাঁ, তোমার জন্য একটা সুখবর আছে। আমি উকিলের সাথে কথা বলেছি, কিছুদিন পরে ডিভোর্স পেপার দিয়ে দেবে। তখন আর আমার মুখ দেখতে হবে না। ডিভোর্সের কথা শুনে সেতুর মুখটা শুকিয়ে গেছে আর সেতুর চোখে জল এসে পড়েছে। ওদিকে লক্ষ্য না রেখে বললাম, শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। সেতু চুপচাপ অন্যদিকে শুয়ে পড়লো। আমিও কোলবালিশটা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি সেতু আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। জড়িয়ে ধরে আছে দেখে সেতুকে ধমক দিয়ে বললাম, আমাকে জড়িয়ে ধরেছো কেন? আমাকে জড়িয়ে ধরতে পারো না, কারণ আমার সন্তান দেওয়ার ক্ষমতা নেই। এটা বলে ওয়াশরুমে চলে গেলাম। পরে সেতু রান্না করলো, আমি বসে থেকে ফোন চাপলাম। খাবার খেয়ে আমি অফিসের জন্য বের হলাম আর আব্বু বলল চলে যাবে, তাই তাকে গাড়িতে উঠিয়ে দিতে বাস স্ট্যান্ডে গেলাম। আব্বুকে গাড়িতে তুলে দিয়ে আমি অফিসে গেলাম। অফিসে যেতে দেরি হয়েছে। অফিসে গিয়ে ডেস্কে গিয়ে বসতে বসতে পিয়ন এসে বলল, ম্যাডাম আপনাকে যেতে বলেছে। ম্যাডাম অনেকদিন পর আসলো। পরে গেলাম, গিয়ে নাম ধরে ডাক দিলাম, আফরিন কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আর অফিসে আসতে দেরি করলে যে? আব্বু সেতুকে রাখতে এসেছিল, আব্বুকে গাড়িতে তুলে দিয়ে আসলাম, সেই জন্য দেরি হলো। ও, তোমার বউ এসেছে? কালকে আমার জন্মদিন, সেই জন্য আসছিলাম তোমাকে দাওয়াত দিতে। তো সেতুকে নিয়ে চলে যাবা আমাদের বাড়িতে, না গেলে কিন্তু আমি কেক কাটবো না, বলে দিলাম। আরে তোমার জন্মদিন আর আমি যাব না? আমি তো আগেই যাব। হাসিটা অনেক সুন্দর। ঘরে বউ রেখে আরেকজনকে ইমপ্রেস করার চেষ্টা নাকি শুভ সাহেব? না, যেটা সত্যি ওইটাই বললাম। আমি তাহলে আসি, কাজ আছে। ঠিক আছে, যাও। পরে এসে কাজ করতে লাগলাম। কাজ করা শেষ করে দুপুর টাইম হয়েছে। তখন ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে দেখি সে তো কল দিয়েছে। রিসিভ করার ইচ্ছা না থাকা সত্ত্বেও কলটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? আমি। ফোন দিছো কেন? দুপুরের খাবার খাইছো? খেলেই কি আর না খেলেই বা কি? আমার অনেক কিছু। তোমার সাথে কথা বলার সময় নাই, এটা বলে ফোনটা কেটে দিলাম। আপনারা ভাবছেন সেতুর সাথে এরকম ভাবে কথা বলছে কেন? সেতু যেদিন আমাকে মরে যাওয়ার কথা বলেছে সেদিনই সেতু আমার মন থেকে উঠে গেছে। মনে থেকে একবার উঠে গেলে ওই মনে আর ওই মানুষটিকে বসানো যায় না। মনে থেকে একবার উঠে গেলে ওই মনে আর ওই মানুষটিকে বসানো যায় না। দুপুরে খাবার খেয়ে আবার কাজ করা শুরু করলাম। কাজ শেষ করে বাড়িতে গেলাম। যাওয়ার পর সেতুকে বললাম, আমি কিছু কেনাকাটা করতে যাব, তোমার কিছু লাগবে? আমি এটা নতুন ড্রেস কিনবো। আমি ফ্রেশ হয়ে আস্তে আস্তে তুমি রেডি হও,
আমি ফ্রেশ হয়ে এসে দেখি সে তো সুন্দর করে সেজে বসে আছে। সেতুকে ঠিক হলুদ পরীর মতো লাগছে। সেতুর দিকে হা করে তাকিয়ে আছি। তখনই সেতু বলল, ওইরকম করে তাকিয়ে আছো কেন? পরে আমার হুঁশ ফিরল। আমি রেডি হয়ে বাইরে এসে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। তখনই একটা রিক্সা থেকে ভার্সিটির একটা বান্ধবী নেমে এসে জড়িয়ে ধরলো। দোস্ত, কি খবর, কেমন আছিস? তোর তো খোঁজ পাওয়া যায় না। এরকম ভাবে কেউ জড়িয়ে ধরে নাকি? মানুষ দেখলে কি ভাববে? সেতুর দিকে তাকিয়ে দেখি সেতু তো পুরো আগুনের মতো গরম হয়ে আছে। এর মধ্যে সেতু বলে উঠলো, এই ফালতু মেয়ে এভাবে জড়িয়ে ধরে আছেন কেন? শুভ, কে রে এই মেয়ে? এ হলো আমি হলাম ওর বিয়ে করা বউ। তুই বিয়ে কবে? একটু জানালিও না। আপনারে জানালে কি হবে? ওর থেকে 2 ফিট দূরে দাঁড়ান। শুভ, ভাবি এরকম করে কথা বলছে কেন? ওর একটু রাগ বেশি তো, পরে তোর সাথে কথা বলি রে। পরে বান্ধবী চলে গেল। ওই মেয়েটা আপনাকে জড়িয়ে ধরলো কেন? ছিছি, আপনার লজ্জা করে না ঘরে বউ রেখে অন্য একটা মেয়ের সাথে এসব করতে? না জানি কত মেয়ের সাথে এরকম করেন। আমাকে দেখে কি তোমার লজ্জা মনে হয়? হ্যাঁ, আর কোন মেয়ের সাথে কি করি আর না করি সেটা আমার একান্ত ব্যাপার। এখন আর তোমার একান্ত ব্যাপার নেই, কারণ তোমার বউ আছে, আর বউটা হলাম আমি। তুমি তো আমাকে স্বামী হিসেবে মানোই না। সে তো কিছুক্ষণ চুপ থাকলো। আচ্ছা, আমাকে মাফ করে দাও। আগের ব্যবহারের জন্য দুঃখিত। আমাদের বাচ্চা না হলো আমরা একটা বাচ্চা কিনে নিয়ে আসবো। আমি ভাবতে লাগলাম, সে তো এইসব বলছে কেন? আগে তো আমার সাথে খারাপ ব্যবহার করতো না। ও সবকিছু জেনে ফেলেছে। আমি ওর কাছে যে মিথ্যা বলেছি। কি ভাবো? মার্কেটে চলে আসছি, চলো শপিং করি। পরে কিছু কেনাকাটা করলাম, আর আফরিনের জন্য একটা গিফট কিনলাম। সে তো জামা কাপড় কিনলো। কিনে বাসায় এসে আমাদের রাখা জিনিসগুলো রেখে সরাসরি চলে গেলাম আফরিনদের বাড়ি। গিয়ে দেখি অনেক সুন্দর করে সাজানো। যদিও জন্মদিন পালন করা আমি পছন্দ করি না। আমরা বাড়ির ভেতরে ঢুকতে আঙ্কেল আন্টি আফরিন আমাদের দেখে অনেক খুশি হয়েছে। সেতুকে দেখে আরো বেশি খুশি হয়েছে। সেতু আফরিনের সাথে চলে গেল, আর আমি একা বসে আছি, কারণ আমার পরিচিত কেউ নেই। বসে থেকে গল্প লিখছিলাম। অবসর সময় পেলে গল্প লিখি। তখনই একটা মেয়ে এসে বলল, আপনি শুভ ভাইয়া না? আমি শুভ। আপনাকে তো চিনতে পারলাম না। আমি আপনার একজন গল্প পাঠক। আপনার সাথে অনেক কথা হয়েছে মেসেজে। মনে মনে বললাম, আমি তো অনেক মেয়ের সাথে কথা বলি, এইটা আবার কে? আপনার গল্পগুলো অনেক সুন্দর। আমি তো আপনার প্রেমে পড়ে গেছি। আমার প্রেমে মানে? আসলে আপনার গল্পের প্রেমে পড়ে গেছি। এখন তো তুমি পিচ্চি মামাতো বোন গল্প লিখতেছো। এই গল্পটাও অনেক অনেক সুন্দর। শুক্রিয়া। আপনার সাথে একটা সেলফি তুলি? আমি কি কোনো ভিআইপি ব্যক্তি নাকি যে আমার সাথে সেলফি তুলতে হবে? তুলতে হবে। মেয়েটি যেই সেলফি তুলতে এলো তখনই সেতু এসে ওই মেয়েটিকে একটা ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর বলে, এই, তোমার সমস্যা কি? হ্যাঁ, এতক্ষণ কথা বলছো ভালো কথা, তাই বলে শরীরের উপর এসে এভাবে সেলফি তুলতে হবে? ভাইয়া, কে উনি? পিচ্ছি মামাতো বোন, আমার বউ। আপনি লিখেছেন সেতু আপনাকে দেখতে পারে না আর ভালোও বাসে না। ভালো না বাসলে তো এরকম রিয়েক্ট করতো না। এখন হয়তো ভালোবাসে। মেয়েটি চলে গেল। আমি চলে গেছি আর অন্য মেয়ের সাথে টাঙ্কি মারা শুরু করেছো? এখন থেকে আমার সাথেই বসে থাকবা। রাত 11টার সময় আমি সেতু আফরিন আর আফরিনের কিছু বন্ধু বান্ধবী সহ বসে থেকে মজা করছি। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের একটা কথা বলবো। তোমাদেরকে বলেছিলাম আমি কারোর প্রেমে পড়েছি, কিন্তু নামটা বলি নাই। আজকে নামটা আমি বলবো। তাকে আমি প্রথম থেকেই ভালোবেসে ফেলেছিলাম। শুভ সেতু, আমার এখানে আসো তো একটু। আমি সেতু গেলাম তখন। শুভ, এই যে একে দেখছো, একে দেখেই ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু ভালোবাসাটা মনেই রয়ে গেছে। কারণ এই যে মেয়েটা সেতু, সেতু হলো শুভর বউ। আমার মনের ভালোবাসা মনেই রয়ে গেল। ভালোবাসার মানুষটাকে আপন করে পেলাম না। সেতু, বেস্ট অফ লাক। তোমাদের সংসার শুভ হোক, তোমাদের সংসার সুখের হোক। শুভরাত্রি। এটা বলে আফরিন ঢুলতে ঢুলতে চলে গেল। অনেক জিন্স করেছে হয়তো। ওর কথাগুলো শুনে নিজের উপর নিজেরই অনেক রাগ উঠে গেল। চাল, আর কেন যে ওইসব করতে গেলাম। চলো বাড়ি চলে যাব। পরে আমরাও চলে আসি আর ভাবতে লাগি, কিন্তু কি সত্যি আমাকে ভালোবাসে? যদি ভালো না বাসতো তাহলে তো মেয়েদের সাথে কথা বলার সময় জেলাসি ফিল করতো না। ভাবতে ভাবতে বাসায় চলে আসি।
পরের দিন অফিস বন্ধ ছিল। আমার মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে, সেতু কি সত্যি আমাকে ভালোবাসে? পরের দিন অফিস বন্ধ থাকায় সেতু বলল, চলো একটু ঘুরে আসি। তুমি তো আমাকে নিয়ে একটু ঘুরতেও চাও না। আমিও রাজি হয়ে যাই, ঘুরতে যাই। সেতুর সাথে ঘুরতে ভালোই লাগছিল। সেতুকে ফুচকা খাইয়ে দিয়েছি, আরো অনেক অনেক রোমান্টিক ভাবে দিনটা পার করলাম। 2 দিন কেটে গিয়েছে, কিন্তু সেতুর সাথে খারাপ ব্যবহার করিনি, বরং রোমান্টিক ভাবে দিনগুলো পার করছি। হঠাৎ করে একদিন অফিস থেকে তাড়াতাড়ি চলে আসি, কারণ বাড়িতে এসে ফ্রেশ হয়ে আবার কোম্পানির কাজের জন্য বাইরে যাব। দরজা এসে ধাক্কা দিতে দরজা খুলে গেল। ঘরে ঢুকে দেখি সেতু মনে হয় কারোর সাথে হেসে হেসে কথা বলছে। কথা শোনার জন্য কোনো শব্দ না করে ওর কাছে গেলাম। জানিস, শুভ তো মনে হয় আমাকে মেনে নিয়েছে। শুভ জানে না যে আমি ওর মিথ্যে কথা ধরে ফেলেছি। আমি জানি ওর কোনো সমস্যা নেই। আমি এই কথা শুনে বুঝতে পারলাম ও সবকিছু জেনে গেছে। যে আমি সন্তান জন্ম দিতে পারবো না এটা মিথ্যা কথা। আমি নতুন একটা আইডিয়া বের করলাম, কারণ সে তো আমাকে এখনো ফুলফিল ভাবে ভালোবাসেনি। কোনো শব্দ না করে একটু পিছিয়ে এসে সেতুকে ডাক দিলাম। সেতু ফোনটা কেটে দিয়ে আমাকে জিজ্ঞেস করলো, তুমি এত তাড়াতাড়ি আসছো? আসাতে কি সমস্যা হয়েছে? না, সমস্যা হবে কেন? আমি আরো খুশি হয়েছি তোমার সাথে বেশি সময় কাটাতে পারবো। এসব বলতে বলতে সেতু এসে আমাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে ঠোঁটে একটা চুমো দিল। আমি সেতুকে ছাড়িয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি সেতু টেবিলের উপর খাবার সাজিয়ে রেখেছে। খেতে বসলাম। সেতুকে বললাম, তুমি খেয়েছো? না। চলো একসাথে খাই। নিজের হাতে খেতে ইচ্ছে করছে না। আসো আমি খাইয়ে দিই। সেতু খুশি হয়ে গেল। খাইয়ে দিতে দিতে সেতুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা সেতু, তুমি তো এখনো আমাকে সত্যি ভালোবাসো তাই না? হুম, অনেক ভালোবাসি। এই যে আমি বাবা হতে পারবো না, এটা যখন তোমার রিলেটিভরা জানবে তখন তোমাকে অনেক কিছু বলতে পারে। তখন কি তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে? লোকে কি বলবে তাতে আমার কিছুই যায় আসে না। আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। আমি দীর্ঘ একটা শ্বাস নিলাম। কথাটা বলার মাঝে খাবার খাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর রেডি হয়ে সেতুকে একটা চুমু দিয়ে কাজের জন্য বের হলাম। বাড়ি থেকে বের হয়ে একটা বন্ধুর সাথে দেখা করলাম। ওই বন্ধুর বড় ভাই ডাক্তার, আর তাকে দিয়ে একটা মিথ্যা রিপোর্ট বানাবো। পরে ওই বন্ধুকে সবকিছু খুলে বলি, আর বলি তোর ভাবির ভালোবাসা পরীক্ষা করার জন্য একটা ফেক রিপোর্ট বের করতে হবে। রিপোর্টটা হলো আমি যে বাবা হতে পারবো না এইটার রিপোর্ট। বন্ধু প্রথমে রাজি হয়নি, পরে অনেক জোরাজোরিতে রাজি হয়েছে। পরে সবকিছু বুঝিয়ে দিয়ে চলে গেলাম আমার কাছে। কাজ থেকে আসলাম, আর বাসায় আসার সময় সেতুর জন্য আইসক্রিম আর ফুচকা নিয়ে আসলাম, যা দেখে সেতু অনেক খুশি হয়ে গেল। প্রতিদিন অফিস থেকে আসার সময় সেতুর জন্য কিছু না কিছু নিয়ে আসি, আর এটা দেখে সেতু অনেক খুশি হতো, আর আমাকে একটা করে কিস দিত। 4 দিন যাওয়ার পর রিপোর্টটা বের করে। পরে আমি আমার বন্ধুকে বলি, এটা বাড়িতে গিয়ে দিয়ে আসবি, তখন আমি অফিসে থাকবো। বন্ধুও তাই করে। আমি অফিসে থাকাকালীন বন্ধু আমার বাড়িতে যায় আর রিপোর্টটা দেয়, আর সেতু রিপোর্টটা নিয়ে পড়তে থাকে। পড়ে দেখে শুভ কোনোদিন বাবা হতে পারবে না। ওখানে এইসব লেখা আছে, আর কারণও লেখা আছে। সেতুর মনটা অনেক খারাপ হয়ে যায়। কি করবে সে বুঝতে পারে না। আমার সাথে সংসার করবে না কি করবে কিছুই বুঝতে পারছে না। আমার সাথে থাকার সময়গুলো ভাবতে থাকে। এসব ভাবতে ভাবতে কোন দিক দিয়ে যে সময় পার হয়ে যায় সে তো জানেই না। আর আমিও অফিস থেকে চলে আসি, আর সেতুর জন্য ফুচকা নিয়ে আসি। বাড়িতে এসে দেখি সেতুর মনটা খারাপ করে বসে আছে। আমি সেতুকে ডাক দেই আর বলি, সেতু তোমার কি মন খারাপ? তোমার কি তোমার আব্বু আমার কথা মনে পড়ছে? সেতু কোনো কথা না বলে রিপোর্টের কাগজটা আমার হাতে দিল। আমি কাগজটা হাতে নিয়ে বললাম, এসব তো তুমি জানো। তাহলে তোমার মা বাবাকে জিজ্ঞেস করার পর তোমার মা বাবা তাহলে বললো কেন যে তুমি মিথ্যে বলছো, যে তুমি বাবা হতে পারবে না? কারণ আম্মু জানে না। সেতু এই কথা শুনে মুখটা বাঁকিয়ে চলে গেল। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে কিছু খেয়ে নিলাম। সেতুর সাথে কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু সেতু দরজা খুলছে না। পরে আমি বাইরে বসে থেকে ভিডিও দেখছি। ভিডিও দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, তখনও সেতু ঘর থেকে বের হলো না। এখন বুঝতে পারলাম সেতু কেন মন খারাপ করে বসে আছে। আমিও ভাবতে থাকলাম, সেতু কি তাহলে আসলেই আমাকে ভালোবাসেনি? সেতু এতদিন কি তাহলে মিথ্যে ভালোবাসতো আমাকে? সেতু তো ঘর থেকে বের হচ্ছে না। সন্ধ্যায় রান্নাটা মনে হয় আমারই করতে হবে, তাই রান্না করতে গেলাম। রান্না করা প্রায় শেষ, তখনই ঠান্ডা পানি মনে করে গরম পানিতে হাত দিয়েছি, আর হাতটা পড়ে গেল। পরে ও মাগো বলে চিৎকার দিয়ে উঠি, কিন্তু আফসোস ধরার মতো কেউ নাই। পরে নিজেই হাত ধরে ঠান্ডা পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখলাম। এরপর ডাক্তারের কাছে গিয়ে হাতটা মেডিসিন লাগিয়ে নিয়ে আসলাম। হাত একেবারে ছিলে গেছে, দেখতে অনেক বিশ্রী হয়ে গেছে। রান্নার কাজ শেষ করে সেতুকে ডাক দিলাম আর বললাম,
সে তো দুপুরের খাবার খাওনি, এখন রাতের খাবারটা খেয়ে নাও, তা না হলে শরীর খারাপ করবে। তুমি হয়তো আমাকে মেনে নিতে পারছো না, ঠিক আছে, আমার তো ডিভোর্স পেপার রেডি আছে, তোমাকে মুক্তি দিয়ে দেব, আসো তাও খেয়ে নাও। পরে সে তো বের হলো, আমার হাতটা সেতুকে দেখায়নি। পরে সে তো চুপচাপ খেয়ে নিল। আমি আর খেতে পারলাম না, কারণ গুনে গুনে আমার ডান হাতটায় পড়েছে। হাতের কষ্ট থেকে মনের কষ্ট অনেক বড়। সেতুকে অনেকটা ভালোবেসে ফেলেছিলাম, হাত পোড়ার কারণে জ্বালা পোড়া করছে, আমার মনটাও ভালো নেই। সেতুর সাথে কাটানো সময়গুলোর কথা ভাবছি, কত সুন্দর ছিল দিনগুলো। এসব ভাবতে ভাবতে চোখে জল এসে পড়েছে, মনে হচ্ছে চিৎকার করে কাঁদি। ঘুম আসছেই না, এমনিতেই হাতে জ্বালা পোড়া করছে, আবার ক্ষুধা লেগেছে। রাত 12টা বেজে গেছে, বসে থেকে কান্না করছি। কষ্ট আর সহ্য হচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে, যেটা বলে প্রকাশ করতে পারবো না। চোখের পানি থামছেই না। তখনই কাঁধে কারো হাতে ছোঁয়া পেলাম। পিছনে তাকিয়ে দেখি সেতু দাঁড়িয়ে আছে, চোখের জলটা মুছে, তুমি এখানে কি করো এত রাতে? আপনি কি করেন? আমার ভালো লাগছে না, তাই আমি বসে আছি। আমার ভালো লাগছে না, তাই আমিও বসে থাকতে এলাম। তোমার আবার ভালো লাগবে না কেন? তোমার ভালো লাগার কারণে তোমাকে ছেড়ে দিচ্ছি। ডিভোর্স পেপার তো রেডি আছে, কালকে সকালে নিয়ে আসবো, মন খারাপ করো না। তাও মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করতে পারো না বলে আমাকে ডিভোর্স দিবে, তাই না? এসব কি বলো? তুমি তো বললা ডিভোর্স দিতে, সে তো আমার গলা ধরে বললো। ওই, আমি কখন ডিভোর্স চাইলাম বলো? আমি তো চুপচাপ ছিলাম। আমি বাবা হতে পারবো না শুনে তুমি মন খারাপ করে দরজা দিয়ে বসেছিলে। তো এটা বোঝাই যায় তুমি আমার সাথে থাকতে চাও না, ডিভোর্স চাও। আর একবার ডিভোর্সের কথা বললে ঘাটটা মোটকে দিব বলে দিলাম। আসলে আমি সরি, আমার ভুল হয়েছে। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমার সাথে কাটানো সময়গুলোর কথা ভাবলাম, তুমি আমাকে কতটা কেয়ার করো ওইটা ভাবলাম। বাচ্চা হবে না তো কি হয়েছে, আমরা বাচ্চা একটা কিনে নিয়ে আসবো। সত্যি তুমি আমাকে ছেড়ে যাবে না? মরার আগ পর্যন্ত যাব না। আজকের ব্যবহারের জন্য ক্ষমা প্রাপ্তি। আমরাই তো। সে তো আমাকে জড়িয়ে ধরে আছে, আমিও ধরেছি। রোমান্টিক ওয়েদার আমাদের মাঝে। সে তো শরীরের সাথে একটু ডান হাতটা লাগতেই উফ বলে উঠলাম। কি হয়েছে তোমার? আমি তখন সেতুকে হাতটা দেখালাম, সে তো চমকে উঠলো। এরকম হলো কিভাবে? আজকে রান্না করার সময় এই রকম হয়েছে, সে তো চোখে জল এসে গেছে। আমি আসলে সরি, আমার সন্ধ্যার সময় ওরকম ভাবে উচিত হয়নি। তোমার অনেক কষ্ট হয়েছে তাই না? তাহলে তুমি তো ভাতও খাও নাই, তাই না? পরে সেতু প্লেট ভাত নিয়ে এসে আমাকে খাইয়ে দিল। আমি খাচ্ছি আর মাঝে মাঝে সেতুর হাতে কামড় দিচ্ছি। খাবার খাওয়া শেষ করে আমার বুকের ওপর সেতু শুয়ে পড়লো। আমি সেতুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। পরে দুজনেই ঘুমিয়ে পড়ি। এখন থেকে শুরু হলো রোমান্টিক সংসার। হঠাৎ করে একদিন সেতু মাথা ঘুরে পড়ে যায়, আর আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার বলে খুশির খবর, আপনি বাবা হতে চলেছেন। এটা শুনে আমি অনেক খুশি হই। সেতুকে বলতে সেতু মুখটা গোমড়া বানিয়ে বলে, আমার পেটে বাচ্চা আসলো কিভাবে? তুমি তো বলেছিলে বাবা হতে পারবে না, আর রিপোর্টেও লেখা ছিল। ওহ, ওইসব ছিল সাজানো নাটক। ওই রিপোর্ট ছিল সাজানো। তুমি আমার কাছ থেকে জানছিলা আমার কোনো সমস্যা নাই, এটা জানতে পারি। আর আমি তোমার ভালোবাসা কতটুকু সত্যি এটা জানার জন্য এইসব করি। তুমি ভালো না, তুমি অনেক পচা। রাগ করো না লোক সোনা, একটু হাসো প্লিজ। সে তো একটা মিষ্টি হাসি দেয়। এই খবর সবাই জানার পর সেতুকে বাড়িতে নিয়ে যেতে চায়, কিন্তু সেতু বলে দেয় আমাকে রেখে বাড়িতে যাবে না। আমাকে ছাড়া নাকি সেতুর ভালো লাগে না। আমার একটা ছেলে সন্তান হয়, আর দেখতে ওর মায়ের থেকেও সুন্দর। আমি ছেলেকে দেখে ভাবতে লাগলাম আমার চেহারা অতটাও ভালো না, তাই এত মেয়ে পিছনে ঘুরেছে। আর ছেলের চেহারা তো মাশাআল্লাহ অনেক সুন্দর। মেয়েরা আমার ছেলের জন্য কিছু না করে বসে। জানি না গল্পটা কেমন হয়েছে, ফিলিংস হয়তো ভালো হয়নি। গল্পটা জীবন থেকে নেওয়া কিছু অংশ, তাই এই গল্পে যে কোনো জায়গায় সমাপ্তি দেওয়া যায়। আর আপনারা দোয়া করবেন যেন এর থেকে ভালো ভালো গল্প আপনাদের উপহার দিতে পারি। আমি যেন আপনাদের সুন্দর সুন্দর গল্প উপহার দিতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।